নিজের পরিবার আর হবু বউয়ের চোখ ফাঁকি দিয়ে সুবু মাক্ষীপুর আসে নতুন সেক্স এডুকেশন অফিসার হয়ে। কিন্তু সে তো ভাবতেও পারেনি যে এখানকার মানুষ তাকে স্বাগত জানানোর বদলে লাঠিসোঁটা আর দা কুড়াল নিয়ে তেড়ে আসবে। পুরো গ্রাম যখন সুব্বুর জান নিতে এক পায়ে খাড়া, ঠিক তখনই দেবদূতের মতো তার পাশে এসে দাঁড়ায় এই গ্রামেরই এক সাহসী আর প্রতিবাদী মেয়ে। এই রক্ষণশীল গ্রামের নিয়ম ভেঙে সুব্বু কি পারবে সেই মেয়েটির সাহায্যে মাক্ষীপুরের মানুষের চিন্তাভাবনা বদলে দিতে, নাকি নিজেই হবে গণধোলাইয়ের শিকার? তাছাড়া যখন সুব্বুর পরিবার আর তার ফিয়ন্সে জানতে পারবে যে সে কোনো কর্পোরেট চাকরিতে নয়, বরং একটা গ্রামে সেক্স এডুকেশন শেখাচ্ছে, তখনই বা কি ঝড় উঠবে। তারা খাওয়া এক সাধারণ যুবক থেকে কিভাবে সুব্বু হয়ে উঠবে গোটা মাক্ষীপুর গ্রামের হিরো, সেটাই দেখবো আজকের গল্প সুপার সুব্বুতে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। শুরুতেই আমাদের তেলেঙ্গানার একটা রিমোট গ্রামের দৃশ্য দেখানো হয়, যেখানকার জীবনযাত্রা অতটাও উন্নত নয়। সেখানে আমরা একটা লোককে ঘুমিয়ে থাকতে দেখি, কিন্তু দেখা যায় সে রাতের অন্ধকারে একদল লোক মশাল হাতে নিয়ে ওই ঘুমন্ত লোকটাকে ধরে নিয়ে যায় আর আচ্ছা মতো মারধর করে। আর এর পিছনে ছিল একটাই কারণ, এই লোকটা এখানে এসেছিল সরকারি নির্দেশে সেক্স এডুকেশন টিচার হয়ে। এটা খুবই সাধারণ একটা বিষয়, কিন্তু তেলেঙ্গানার এই গ্রামে কেউ এই ব্যাপারটা খুব ভালো চোখে নেয় না। তারা সবাই এই ব্যাপারটাকে সামাজিক অবক্ষয় হিসেবে ধরে নেয়, আর এই সব কিছুর জন্য লোকটাকে আচ্ছা মতো মারতে থাকে, তার অবস্থা একেবারে খারাপ করে দেয়। বেচারাও তো আর কি করবে, এদেরকে সে কোনোভাবে বুঝিয়ে পারে না। তারা তো লোকটাকে মেরেই ফেলতে চায়, তারা তাকে একটা গাছের সাথে বেঁধে ফেলে। লোকটা তখন বলতে থাকে, দেখো তোমরা যদি আমাকে মেরে ফেলো, সরকার আমার বদলে আরো একজনকে পাঠাবে। সরকার কোনোভাবেই হাল ছাড়বে না তোমাদেরকে যথাযথ শিক্ষা প্রদান করতে, কারণ এই সেক্স এডুকেশন খুবই প্রয়োজন, যার সঠিক জ্ঞান তোমাদের মধ্যে নেই। এসব শুনে সেখানের লিডার তাকে নিয়ে ঠাট্টা করতে থাকে আর বলতে থাকে, আবারও জ্ঞান দিচ্ছ? এরপরই তারা তার অবস্থা ভীষণ খারাপ করে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। তারা তো তার হাত ভেঙে দিয়েছিল, নাকের 12টা বাজিয়ে দিয়েছিল। তাই এসব নিয়ে সে তেলেঙ্গানার একটা গভর্নমেন্ট স্কুলের প্রিন্সিপালের কাছে আসে আর তার কাছে কমপ্লেন দিতে থাকে যে দেখুন, আপনার বলাতেই আমি সেখানে গিয়েছিলাম, আর তারা আমার কি হাল করেছে। আমি তো তাদের ভালোর জন্য গিয়েছিলাম, কিন্তু তারা তো বুঝতেই পারলো না। আসলে এই লোকটা ছিল প্রিন্সিপালের শালা। তাই সে তাকে বলতে থাকে, দেখুন দুলা ভাই, আপনি যদি কিছু না করেন না, তাহলে কিন্তু আমি আমার বোনের সাথে আপনার ডিভোর্স করিয়ে দিব। প্রিন্সিপাল তখন বলে, হয়েছে হয়েছে, দাঁড়াও দেখি কি করা যাচ্ছে। তো এরপর সে বলতে থাকে, তোমাকে ট্রান্সফার করাতে তো অনেক ঝক্কি ঝামেলা হবে, আর কোন বেকুবি বা সেখানে যেতে রাজি হবে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা সুব্বু নামের একটা ছেলেকে দেখি, যে একটা চাকরির আশায় রয়েছে। যাক, এরপরই আমরা তার বাবা কুকু টেস্টকে দেখতে পাই, যাকে আমরা কুকু বলে ডাকবো। দেখা যায় সে আজ স্কুল থেকে রিটায়ার্ড করছে। সে খুবই স্ট্রিক্ট একজন মানুষ, সবসময় নিজের ছেলেকে শাসনের উপর রাখে। যাক, এরপরই একটা বাচ্চা এসে ঘরের টিভি অন করে দেয়, আর তখন টিভিতে খবর হচ্ছিল যে আজকাল ইন্ডিয়াতে পপুলেশন অনেক বেড়ে গেছে, তাই আমাদের দেশে সেক্স এডুকেশনের খুব প্রয়োজন। এ কথা শুনেই তো মুরব্বীরা একটু ইতস্তত বোধ করে, ব্যাপারটাকে কেউ কেন যেন সহজভাবে নিতেই পারে না। কুক্কু তখন বলতে থাকে, এইসব প্রোগ্রাম আমাদের বাচ্চাদের ব্রেন নষ্ট করে ফেলছে, এসবের কি দরকার, ফালতু প্রোগ্রাম যত সব। যাক, এরপরই সুব্বু অনেক চেষ্টা করে টিভিটা অফ করার, কিন্তু সে কোনোভাবেই অফ করতে পারছিল না, রিমোটই কাজ করছিল না। টিভিতে তখন রোমান্টিক সিন চলছিল, আর মুরব্বীদের সামনে সুব্বু খুবই এম্বারেস ফিল করতে থাকে। এখান থেকে দৃশ্য চলে যায় সুব্বুর ছোটবেলায়। তার তখন উঠতি বয়স, সে তার বন্ধুদের সাথে উল্টোপাল্টা কিছু ছবি দেখছিল, যে ব্যাপারটা তার বাবা খেয়াল করে, কারণ তার বাবা একই স্কুলের টিচার ছিল। এটা দেখে তো তার বাবা তাকে এক ধমক দিয়ে বসিয়ে দেয়। এরপর দেখা যায় স্কুলে মেয়েদের দিকে সুব্বু একটু তাকালেও তার বাবা তার উপর নজর রাখতো। বেচারা কোনো জায়গাতেই শান্তি পাচ্ছিল না। এরপর আসে রেজাল্টের পালা। তার বাবা বলে, কি ব্যাপার, সায়েন্সে এত কম মার্কস কেন? সুব্বু বলে, কারণ টিচার কোনো কিছুই ঠিকঠাক মতো পড়ায়নি, প্র্যাকটিক্যাল তো আরো ঠিক মতো করায়নি। এই নিয়ে সে টিচারের কাছে আসলে টিচার বলে, ও সুব্বু এই কথা বলেছে, আমি ঠিক মতো কিছুই করাইনি। তখন কুক্কু বলে, হ্যাঁ, আপনি যদি ঠিক মতো কোনো কিছু নাই শেখান, তাহলে তারা শিখবে কোথা থেকে? সে বলতে থাকে, আর আপনি যদি না পারেন তাহলে আমাকে বলেন, আমি পড়াবো। তো এরপরই টিচার তার কাছে বইটা মেলে ধরে, যেখানে ছিল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কথা। এরপর সে বলতে থাকে, আপনার ছেলে এটা পড়তে চেয়েছিল, আপনি কি এ ব্যাপারে তাকে শিক্ষা দিবেন, পারবেন দিতে? এই দেখেই তো তার বাবা লজ্জায় পড়ে যায়। তখন আরেকজন মহিলা বলতে থাকে, ছি ছি, এইসব ছেলেপেলের কি অবস্থা, কি যে হবে এসব ছেলেপেলের জীবনে। এতে তো তার বাবা আরো রেগে যায়, তাকে আরো একবার ধমক দিয়ে তার 12টা বাজিয়ে দেয়। আর এসব দেখে তার বাবা তাকে একটা বাবার কাছে নিয়ে আসে। কুকুর ধারণা ছিল তার ছেলের মাথায় লালসার পিশাচ বসবাস করছে, তাই তার মাথা থেকে এসব ঝাড়তে হবে। ওই বাবাও এসব শুনে তার হাতে একটা ঘন্টিওয়ালা সুতো বেঁধে দেয়,
আর বলে যখনই এই ঘন্টি বেজে উঠবে বুঝতে পারবেন আপনার ছেলের মধ্যে কামের বাসনা জেগে উঠেছে। আর কুক্কুও তখন সবসময় ওই ঘন্টি শোনার ধান্দায় থাকতো। একদিন সুব্বুর ঘরের দরজায় কান পেতে সে ওই ঘন্টির আওয়াজ শুনতে পায়। তখনই তো সে সুব্বুকে ডাকতে থাকে যে সুব্বু কি হলো, কি করছিস তুই? আর তখন সুব্বু দরজা খুললে দেখা যায় সে ব্রাশ করছে, তাই তার হাতের ঘন্টিটা বাজছে। এতদিনে সুব্বু বড় হয়ে গিয়েছিল, কিন্তু তার বাবার নজরদারি এখনো শেষ হয়নি। সুব্বু এই সবকিছুতে বিরক্ত ছিল, কিন্তু কি আর করার, বাবার সবকিছু তাকে মুখ বুঝে সহ্য করতে হয়। তো এই সবকিছুই সে বর্তমানে মনে করে খুবই অকওয়ার্ড ফিল করতে থাকে, কারণ এই ব্যাপারটা তার আশেপাশের আঙ্কেলরাও জানতো। তাই সে বলতে থাকে এই ছেলে তো আজ পর্যন্ত শুধরালো না, কেমনটা লাগে বলুন? যাক, এরপর থেকে দেখা যায় সুব্বুকে সবাই তাদের কাজে লাগায়, তাকে ব্ল্যাকমেইল করে মূলত, কারণ সবাই জানে একটু থেকে একটু হলে তার বাবা তার 12টা বাজিয়ে দিবে। তাই সবাই তাকে এই ভয় দেখিয়ে তাকে দিয়ে কাজ করিয়ে নেয়। সুব্বুও কাউকে কিছু বলতে পারে না। যাক, এরপর সে সবার সব কাজ নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। আর তখনই আমরা সুব্বুর গার্লফ্রেন্ডকে দেখতে পাই। তারা একে অপরকে অনেক ভালোবাসতো। তার গার্লফ্রেন্ডের নাম দিভিয়া। সুব্বু আসলে দিভিয়াকে ডেকেছিল একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। এরপরই সে একটা কনস্ট্রাকশনের বিল্ডিং এর কাছে তাকে নিয়ে যায়। সে দিভিয়াকে একটা ফ্ল্যাট দেখাতে থাকে আর তাকে বলে এটা আমাদের ফ্ল্যাট দিভিয়া। দিভিয়া তো এই কথা শুনে অবাক হয়ে যায়। তো সে এখানে তাদের ভবিষ্যৎ নিয়ে অনেক গল্প করতে থাকে, যে ভবিষ্যতে তারা দুজন কি কি করবে না করবে এই সব কিছু। দিভিয়াও এই সব কিছু বেশ মনোযোগ দিয়ে শুনতে থাকে। যাক, এরপর আমরা জানতে পারি সুব্বু আসলে স্কুলে একটা ছোটখাটো চাকরি করে, যে চাকরি তার মোটেও ভালো লাগে না। তাই সে জীবনে আর একটু ভালো কিছু করতে চায়, ভালো চাকরির আশায় আছে সে। আর এখানে আমরা জানতে পারি দিভিয়াও একজন টিচার, আর দিভিয়ার সাথে আসলে তার বিয়ের কথাবার্তা হয়েছিল। তখনই সে দিভিয়াকে পছন্দ করে ফেলে, আর তারপর থেকেই তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো প্রায় দেখাশোনাও করে। ওদিকে আমরা কুক্কুকে দেখতে পাই, সে তার শালার সাথে কথা বলছিল। এরপরই সে একটু হাঁটতে বের হয় আর একটা জায়গায় এসে দেখে যে তার বাইকটা এখানে, যেটা সে সুব্বুকে দিয়েছিল। এবার তো তার সন্দেহ হতে থাকে। এদিকে সুব্বু আর দিভিয়া নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। দিভিয়া তখন তাকে জিজ্ঞেস করে তোমার আমাকে কি দেখে ভালো লেগেছে? সুব্বু তখন এমন এমন কথাবার্তা বলে, সেসব শুনে দিভিয়া ভালো করেই বুঝে যায় সুব্বু আজ পর্যন্ত কোনো মেয়েকে পটায়নি বা কারোর সাথে প্রেমও করেনি। সুব্বু তখন বলে আসলে আমাদের বাসায় এসব অ্যালাউড না, আমাদের বাড়িতে তো গালি দিলেও সংস্কারী গালি দেওয়া হয়। এই কথা শুনে দিভিয়া না হেসে পারে না। তার এই সহজ সরলতা দেখেই দিভিয়ার তাকে খুব ভালো লেগে যায়। আর এদিকে তো কুক্কু ওই কনস্ট্রাকশন বিল্ডিং এর নিচে বাইক দেখে এবার ইনভেস্টিগেশন করতে সেদিকেই আসতে থাকে। আর এদিকে তো সুব্বু আর দিভিয়া একে অপরের সাথে বেশ ভালো টাইম স্পেন্ড করছিল। তারা দুজন একে অপরের কাছাকাছি আসতে থাকে। আর ওদিকে কুক্কু এই বিল্ডিং এ সুব্বুকে খুঁজে বেড়াতে থাকে, কেউ আছে কিনা সেটা দেখতে থাকে। এরপরে দেখা যায় সুব্বুরা যেই ঘরে ছিল সে সেখানে এসে উপস্থিত হয়। আর তার ছেলেকে এই অবস্থায় দেখে সে তো চিৎকার করে ওঠে। বাবার চিৎকার শুনেই দুজনে ভীষণ ঘাবড়ে যায়। সুব্বু বলতে থাকে বাবা আপনি যা ভাবছেন সেরকম কিছু না। কিন্তু তার বাবা তো অনেক রেগে যায় যে বিয়ের আগে ছেলে এসব কি করছে। দিভিয়া তখন কোনো মতে কুক্কুকে বলে সেখান থেকে বেরিয়ে যায়। আর কুক্কু সব সময়ের মতো তার উপর রাগে ফুঁসতে থাকে। সুব্বু আর কিছুই বলতে পারে না। এরপরই সে চলে আসে বাসায়। এবার তার বাবা তাকে একের পর এক কথা শোনাতে থাকে যে তুমি আমার পেটে কিভাবে জন্ম নিলে, তোমার মধ্যে তো শুধু লালসা ভরা। সে যখন এইসব বলছিল তখন সুব্বুর মামা বলতে থাকে আপনি কিভাবে ওকে জন্ম দিয়েছেন সেটা তো আপনিই ভালো জানেন। এই কথা শুনে তো কুক্কু ভীষণ রেগে যায় আর তার শালাকে এক ধমক দিয়ে থামিয়ে দেয়। এরপর কুক্কু সুব্বুর ছোটবেলার সব কাহিনী বলতে থাকে। সে বলতে থাকে তুমি যখন ক্লাস 6-এ ছিলে তখন থেকে এসব উল্টোপাল্টা কাহিনী শুরু করেছো, অশ্লীল অশ্লীল বই দেখতে। সবাই তখন আমি হেডমাস্টার ছিলাম তারপরেও আমাকে বাজে বাজে কথা বলতো শুধুমাত্র তোমার জন্য। তারপর বলতে থাকে 25 বছরের হয়ে গিয়েছিলি, কেউ তোকে চাকরি দিচ্ছিল না, আর তখনও তুই নিশ্চিন্তে ক্রিকেট খেলে যাচ্ছিলি, তোর তো কোনো চিন্তাই নেই। আর তখন আমি গিয়ে তোকে একটা চাকরি দেই, তোর তো শুক্রিয়া করা উচিত। কিন্তু একটা কাজ মিলেছিল সেটাও তুই ঠিকমতো করতে পারিস না। এরপর কুক্কু তার স্ত্রীকে বলতে থাকে তুমি তো বলেছিলে ছেলের বিয়ে করিয়ে দাও তাহলে সে শুধরে যাবে। এখন পর্যন্ত 60 জন মেয়ে তাকে বিয়ে করতে মানা করে দিয়েছে, আর এরপর আমি আমার দমে দিভিয়ার সাথে তার বিয়েটা ঠিক করেছি, আর সে তাকে সুযোগ বুঝে একটা নির্জন কনস্ট্রাকশন এরিয়াতে নিয়ে গেছে। ইডিয়েট একটা। সুব্বু তখন বলতে থাকে বাবা বিয়ের আগে একে অপরকে জানতে চাওয়াতে কি সমস্যা? তখন তার বাবা বলতে থাকে তোর তো ওই মেয়ের সম্পর্কে জানার কোনো দরকার নেই, ওই মেয়ের তোর সম্পর্কে জানার খুব দরকার আছে। ওর এটা জানা দরকার যে তুই একটা ইউজলেস অকম্মার ঢেকি, আর এখন পর্যন্ত তোর জবটাও পুরো পাকা হয়নি। এরপর সে বলতে থাকে যে শোন, স্কুলে তুই যে জবটা করছিস সেটা ভালো করে কর। একবার তোর জব পাকা হয়ে গেলে অর্থাৎ পার্মানেন্ট হয়ে গেলে
তোর বিয়েটাও পাকা হয়ে যাবে, কিন্তু তোর চাকরিটা যদি পার্মানেন্ট না হয় তাহলে আমি তাদের সামনে গিয়ে তোর বিয়েটাই ক্যান্সেল করে আসবো বলে দিলাম। এখনো সময় আছে, শুধরে যা, নাহলে তোর মামাকে দেখ, এর মতোই বেকার জীবন কাটাতে হবে। এসব অনেক আজে বাজে কথা বলে তার বাবা সেখান থেকে চলে যায়। সুব্বুর অনেক খারাপ লাগে, কিন্তু সে তার বাবাকে কিছু বলতেও পারে না। দৃশ্য চলে যায় রাতের বেলা। দেখা যায় সুব্বু দিব্যার সাথে কথা বলতে থাকে। দুজনের মধ্যে বেশ ভালোই বোঝাপড়া হচ্ছিল। এখান থেকে দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। সুব্বু চলে আসে তার স্কুলে। দেখা যায় স্কুলে ডিও স্যার এসেছে স্কুল পরিদর্শন করতে। সুব্বু তখন সব স্টুডেন্টদেরকে বলতে থাকে, ডিও স্যার আসলে যেই প্রশ্নই করুক না কেন, তোমাদেরকে আমি যা শিখিয়ে দিয়েছি সেরকম ভাবে উত্তর দিবে, বুঝেছো? এরপর সে স্টুডেন্টদেরকে বলতে থাকে, শোনো, আমি কি কখনো তোমাদেরকে পড়িয়ে বোর করেছি? স্টুডেন্টরা বলে না স্যার। এরপর সে জিজ্ঞেস করে, আর আমি কি কখনো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে কষ্ট দিয়েছি? স্টুডেন্টরা বলে না স্যার, সেটাও করেননি। তখন সুব্বু বলে, তাহলে তাহলে তোমরা আজকে আমাকে একটু সাহায্য করো, বুঝতে পারলে? কোনো উল্টোপাল্টা করো না প্লিজ। তো সুব্বুর সামনে 3 জন স্টুডেন্ট ছিল। তারা বারবার একটা স্পেশাল কম্পিউটার চালাতে চাচ্ছিল। সুব্বু প্রথমে মানা করলেও পরে তাদেরকে পারমিশন দিয়ে দেয়। আর দেখা যায় তারা সেই কম্পিউটারে কোনো কাজ না শিখে উল্টো রোমান্টিক ভিডিও দেখা শুরু করে। তারা তো হা করে এসব দেখছিল। ওদিকে দেখা যায় ডিও স্যার যখন সব ক্লাস পরিদর্শন করছিল তখন সুব্বু তার ক্লাস থেকে উকি মেরে সব দেখতে থাকে। আর এখানে আমরা জানতে পারি সুব্বু আসলে এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছে, টেম্পোরারি হিসেবে, তাও নাকি 3 বছর ধরে। এসব শুনে ডিও স্যার একটু রেগে যাচ্ছিল। তখন প্রিন্সিপাল বলে, আসলে স্যার, ও আমাদের কুকুটেশ রাও স্যারের ছেলে। এই কথা শুনে তো ডিও স্যারও এবার খুশি হয়ে যায় আর বলে, বাহ, স্যারের ছেলে তো বেশ হ্যান্ডসাম হয়েছে। যাক, এরপরে দেখা যায় ডিও স্যার সুব্বুর ক্লাসে এসে হাজির হয়। সুব্বু তখন সব স্টুডেন্টদেরকে ডিও স্যারকে সম্মান জানাতে বলে। স্টুডেন্টরাও সেটা করে। সুব্বু তো বেশ খুশি হয়ে গিয়েছিল যে যাক, তার ইমপ্রেশনটা ভালো হবে। তো সুব্বুর সাথে কথা বলে আর এই পুরো ক্লাস দেখে ডিও স্যার ভীষণ খুশি হয়ে যায়। আর তাকে বলে, আমি শুনেছি তোমার চাকরি পার্মানেন্ট না, যাও, আমি তোমার চাকরি পার্মানেন্ট করার ব্যবস্থা করব। এই কথা শুনে তো সুব্বু ভীষণ খুশি হয়ে যায়। তো এরপর সুব্বু তাকে বলতে থাকে, স্যার, আপনার কাছে টাইম থাকলে আমি আপনাকে প্রজেক্টরে বাচ্চাদের কাজ দেখাতে চাই। ডিও স্যার তো এক পায়ে খাড়া। এরপর সুব্বু সেই কম্পিউটার থেকে সব কাজ দেখাতে চায় যেই কম্পিউটারে ওই 3 বদমাস ছেলে বসে বসে রোমান্টিক ভিডিও দেখছিল। এবার তো তাদের অবস্থাই খারাপ হয়ে যায়। সুব্বু এসে প্রজেক্টরে ওই কম্পিউটার থেকে কাজ দেখাতে চায়। তার স্টুডেন্টরা তাকে মানা করলেও সে শোনে না, কারণ সে তো আর জানতো না তার এই বিতলা স্টুডেন্টরা এখানে বসে বসে কি করছে। তাই সে প্রজেক্টর অন করে দিলেই দেখা যায় সেখানে তো সেই রোমান্টিক ভিডিও চলা শুরু হয়ে যায়। আর এদিকে সুব্বুর কাছে তার বাবার ফোন আসায় সে ফোনে ব্যস্ত ছিল। সে তো বুঝতেও পারে না এখানে কি চলছে। আর এদিকে তো ডিও স্যার এসব দেখে তার অবস্থাই খারাপ হয়ে যায়। সব স্টুডেন্টরাও হা হয়ে গিয়েছিল। এদিকে সুব্বুকে সবাই ডাকলেও তার কানে যেন কোনো কথাই যাচ্ছিল না, সে তো ফোনেই ব্যস্ত। আর এদিকে তো যা ঘটার ঘটে যায়। ডিও স্যারের মাথায় রক্ত উঠে যায়। এরপর যখন সুব্বুর হুঁশ ফেরে সে তো প্রজেক্টরের দিকে তাকিয়েই হা হয়ে যায় যে এসব কি হচ্ছে। এবার তো তার চাকরি পার্মানেন্ট না, সোজা তাকে চাকরি থেকে বের করা হবে। সুব্বু তখন কি করবে? ডিও স্যার তো তার কোনো কথাই শোনে না। সে তখন প্রিন্সিপালের কাছে এসে হাত জোর করতে থাকে যে স্যার, কিছু একটা করুন, আমার বাবা তো আমার অবস্থা খারাপ করে দিবে। আর এবার সে সুব্বুকে বলে, আমি সবকিছু সামলে নিব, কিন্তু আমি যা বলবো সেটা তোমাকে করতে হবে। করবে? সুব্বু এতে রাজি হয়ে যায়, কারণ তাকে এখন এই বিপদ থেকে বের হতে হবে, সেটা যে করেই হোক। প্রিন্সিপাল তখন বলে, ঠিক আছে, কিন্তু একবার যদি তুমি সেখানে চাকরি করতে যাও 6 মাসের আগে কিন্তু আসতে পারবে না বলে দিলাম। আর কোনো অজুহাত চলবে না যে আমি এই কাজ করতে পারবো না, আমাকে মাফ করুন স্যার, এসব কিন্তু আমি শুনবো না। সবকিছুতে সুব্বু রাজি হয়ে যায়। কিন্তু এরপর যখন সে জানতে পারে যে তাকে সেক্স এডুকেশন নিয়ে পড়াতে হবে তখনই তো তার অবস্থা খারাপ হয়ে যায়। সে বলতে থাকে, স্যার, আমার বাবা এই কথা জানতে পারলে আমার অবস্থা খারাপ করে দিবে। এদিকে ডিও স্যার জানলেও তার বাবাকে বলে দিবে সে এখন সব দিক থেকে বিপদে। তাই বাধ্য হয়ে সে এই কাজ করতে রাজি হয়ে যায়। কিন্তু সে প্রিন্সিপালকে বলে বাবা যেন এই ব্যাপারে না জানে। প্রিন্সিপালও এতে রাজি। আর এরপর আমরা জানতে পারি তাকে এই কাজ করতে যেতে হবে তেলেঙ্গানার সেই রিমোট এরিয়াতে, মাখিপুরে। যাক, এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় মাখিপুরে যাওয়ার আগে সুব্বুর মতো আরো অনেকেরই ট্রেনিং চলতে থাকে যে তারা মানুষকে এই বিষয়টা সম্পর্কে কিভাবে অবগত করবে। কিন্তু এখানে ট্রেনিং চলাকালীন সময়ই সুব্বু বেশ আনকমফোর্টেবল ফিল করে আর তাকে দেখে সবাই হাসাহাসি করে, কিন্তু সে কিছু বলতেও পারে না। যাকে এরপর সে তার বাবাকে জানায় তার একটা চাকরি হয়ে গেছে নতুন, যেটা তার পার্মানেন্ট চাকরি, তাকে সেখানে যেতেই হবে। এরপর সে জানায় সে যেই গ্রামে যাবে সেই গ্রামের নাম মাখিপুর। দেখা যায় এরপর থেকেই তাকে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলতে থাকে ওই গ্রাম সম্পর্কে, ওই গ্রামের মানুষজন কতটা ডেঞ্জারাস সেটা বলতে থাকে। কিন্তু তারপরেও তাকে তো যেতেই হবে। আর সে তার পরিবারকে জানায় যে সে সেখানে গিয়ে সমাজ সেবা করবে। বোঝা যায় তার পরিবারও এতে রাজি হয়ে গেছে। বহু কষ্টে সে তার পরিবারকে রাজি করায়। আর ওদিকে দেখতে দেখতে তার 1 মাসের ট্রেনিংও পূরণ হয়ে যায়। সুব্বু তখন ট্রেনারের কাছ থেকে জানতে পারে মাখিপুরের লোকজনের অবস্থা বহুত খারাপ, তারা এখনো অনেক দিক থেকে পিছিয়ে আছে আর সেখানে জন্মহার সবচেয়ে বেশি।
আর বিভিন্ন গুপ্ত রোগও তাদের রয়েছে। আর এই সবকিছু হচ্ছে সেক্স এডুকেশনের অভাবে। তাকে সেখানে গিয়ে সেটাই খুব ভালোভাবে তাদের শিখিয়ে আসতে হবে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা একটা জায়গায় শুটিং হতে দেখি, সেখানে এই কবিতা নামের একটা মেয়ে ছিল। সেও এখানে অভিনয় করছিল। তার ইচ্ছা অনেক বড় হিরোইন হওয়ার, তাই সে কো ডিরেক্টরকে টাকা পয়সাও দেয় যাতে সে তাকে একটা ভালো রোল পাইয়ে দেয়। যাক, এরপরে আমরা আবার সুব্বুকে দেখতে পাই। মাখিপুরের এমপিডিওর সাথে তার দেখা হয়। সে বেশ স্ট্রিক্ট ছিল। সুব্বু তখন তার সাথে এসব নিয়েই কথা বলতে যায়। সে তখন সুব্বুকে বলতে থাকে, উপর থেকে কিন্তু আমার অনেক প্রেশার আছে। কালেক্টর সাহেব বলেছে মাখিপুরকে যদি আমরা শুধরাতে না পারি তাহলে তোমার চাকরির সাথে সাথে কিন্তু আমার চাকরিটাও যাবে। আগে যে ছিল সে একেবারেই নিকাম্মা ছিল। প্রিন্সিপাল বলেছে তুমি নাকি অনেক যোগ্যতা রাখো, তাই তুমি এখন কিছু একটা করে দেখাও। কিন্তু সুব্বু তো ভীষণ টেনশনে পড়ে যায় যে সে এখন কি করবে। যাক, এরপরই সে মাখিপুর যাওয়ার জন্য তার জামা কাপড় গোছাতে থাকে। তখন তার সাথে দিব্যা দেখা করতে এসেছিল। তার মনটা ভীষণ খারাপ ছিল, কারণ সুব্বু তার থেকে দূরে চলে যাচ্ছে। সুব্বুরও মন খারাপ হচ্ছিল, কিন্তু সে তাকে আশ্বাস দেয় যে তার যদি 2 দিনেরও ছুটি হয় তাও সে তার সাথে দেখা করতে চলে আসবে, তাই সে যেন মন খারাপ না করে। যাক, এরপরে দিব্যা তাকে একটা জ্যাকেট গিফট দেয়। এটা দেখে তো সুব্বু ভীষণ খুশি হয়ে যায়, আর সেটা পরেই রওনা দেয় মাখিপুরের উদ্দেশ্যে। সে যে বাসে করে যাচ্ছিল সেখানে কবিতাও ছিল। সে কবিতার দিকে তাকালেও কবিতা তাকে পাত্তা দেয় না। আর সে তখন বাসের মধ্যেই দিব্যাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে। আর এভাবে করতে করতেই সে মাখিপুরে এসে পৌঁছায়। কিন্তু সে সেখানে আসার পর সবাই তাকে খুব অদ্ভুত ভাবে দেখছিল। তারও খুব অকওয়ার্ড ফিল হতে থাকে যে সবাই এমনটা কেন করছে। আর এই এলাকার লোকজন খুবই অদ্ভুত, পিছিয়ে পড়া একটা গোষ্ঠী মনে হচ্ছিল। যাক, তো সেখানে যাওয়ার পরই দেখা যায় গিরি, গাঙ্গাধার আর কিষান, এই 3 জন সেখানে তাদের দলবল নিয়ে এসে হাজির হয়। আর তাকে হুমকি ধামকি দিতে থাকে, যাদের 3 জনের ব্যাপারে তাকে আগেই তার স্কুলের পিয়ন জানিয়ে দিয়েছিল যে এদের থেকে সাবধানে থাকবেন। অথচ এখন তারা তার সামনে এসেই হাজির। আসলে তারা এখানে এসেছিল একটা কারণবশত। সুব্বু এখানে এসেই তার প্রকৃতির কার্য শেষ করছিল। আর তখনই সেখানে তাকে একটা নাম্বার মুছে যায়, যেই নাম্বারে কল করে তারা উল্টোপাল্টা ভিডিও পায় আর কি। বুঝুন অবস্থা। এই নাম্বার মুছে যাওয়াতেই তারা দাওটাও নিয়ে চলে আসে আর তাকে শাসাতে থাকে। আর জিজ্ঞেস করে, তুই এখানে আসলি কেন? তোর এখানে কি কাজ? সুব্বু জানায়, আমি এখানের সেক্স এডুকেশন অফিসার। এ কথা শুনেই তো তাদের চক্ষু চড়ক গাছ। তারা তারও অবস্থা 12টা বাজাতে চায়, কিন্তু তাদের মধ্যে একজন বলে, এই লোককে কোনো একটা ভুল করতে দাও, তারপর আমরা দেখবো কি করা যায়। সুব্বু তখন জিজ্ঞেস করে, আমি একটু কান্তারাওয়ের সাথে দেখা করতে চাই। তখন তাদের মধ্যে থেকে এই 2 জন তাকে কান্তারাওয়ের কাছে নিয়ে যেতে থাকে। যেতে যেতে তার একটা মেয়ের সাথে দেখা হয়। মেয়েটা তাকে অদ্ভুত ভাবে দেখছিল। সুব্বু সেখানে পাত্তা না দিয়ে তার কাজের উদ্দেশ্যে যেতে থাকে। এরপর তারা তাকে পুরো ক্ষেতের মাঝখানে একটা পুরাতন ট্রেনের বগির কাছে নিয়ে আসে আর বলতে থাকে, তুমি যা শিক্ষা দিবে সেটা এখানে বসেই দিতে হবে। এসব দেখে তো সুব্বু হা হয়ে যায় যে এটা আবার কেমন জায়গা। আর ভিতরে ঢুকে সে তো আরো অবাক হয়। একেবারে জ্বর আর জীর্ণ নোংরা অবস্থায় পড়েছিল জায়গাটা। যাক, সুব্বু এসে তখন সেখানকার কেয়ারটেকার কান্তারাওকে ঘুম থেকে উঠায়। আর এখানে আমরা এটা জানতে পারি কান্তারাওয়ের এখানে কোনো কাজ কাম নেই, তাই সে ছেলে মেয়েদেরকে 5 টাকার বিনিময়ে এখানে রোম্যান্স করতে দেয়। যাক, দেখা যায় সুব্বু এখানে আসার পরই সে তাকে মালা পরিয়ে স্বাগত জানায়। কিন্তু সুব্বুর তো এসব মোটেও পছন্দ হয় না। আর সে এখানে এটাও জানতে পারে যে প্রিন্সিপাল তাকে ফুসলিয়ে ফাসলিয়ে এখানে পাঠিয়েছে। আর এর আগের বার প্রিন্সিপালের শালার সাথে এই গ্রামের লোকজন কি করেছিল সেটাও সে জানতে পারে। তখনই এখানে আসে এই গ্রামের সারপঞ্চের ভাই রমেশ। সেও এসে তাকে শাসিয়ে যায়। আর এই রমেশই মূলত সেক্স এডুকেশনের একেবারে বিপক্ষে। সে তার ভাইয়ের সাথেও সবসময় শত্রুতা করে থাকে। যাকে এরপরই এখান থেকে কান্তারাও তাকে তার থাকার জায়গা দেখায়। এই জায়গাটার অবস্থা একেবারে জীর্ণ শীর্ণ ছিল। সুব্বু শুধু এই সবকিছু দেখে হতবাকি হতে থাকে, কিন্তু তার তো আর কিছু করার নেই। বাধ্য হয়ে তাকে এই সবকিছু মেনে নিতে হয়। ওদিকে আমরা দেখতে পাই একটা জায়গায় অনেক লোক জড়সড় হয়েছে। এটা ছিল এই গ্রামের ছোট্ট একটা গির্জা। এখানে ধর্ম বিষয়ক জ্ঞান দেওয়া হতো। তো সেখানে একটা বাচ্চা ছেলেকে ধরে আনা হয়, কারণ সে নাকি গির্জায় আসতে চায় না। তখন একটা লোক তাকে বলে, তুমি গির্জায় কেন আসো না? এখানে আসলে ধর্মের কত কথা সম্পর্কে জানতে পারবে, তোমার এখানে আসা উচিত। তখন বাচ্চা ছেলেটা বলে, আপনার মেয়ে নিজেই তো এখানে আসে না, আপনি তাকে গিয়ে বলুন। এই কথা শুনেই তো লোকটা বেশ লজ্জায় পড়ে যায়। তো এখান থেকে দৃশ্য চলে আসে সেই কবিতার কাছে। সে সেই কো ডিরেক্টরের কথা মতো রিলস বানাতে থাকে, কারণ সে বলেছিল রিলস বানালেই নাকি তার ক্যারিয়ার গ্রো করবে আর হিরোইন হতে সুবিধা হবে। আর এখানেই দেখা যায় একটু আগেই যেই লোকটাকে আমরা গির্জায় দেখেছি সেই হলো এই কবিতার বাবা। সে এসে কবিতাকে বলতে থাকে, এসব রিলস করা বন্ধ করো। কবিতা বলে, আমি হিরোইন হতে চাই বাবা, তুমি তো ভালো করেই জানো। আর এই রিলস করলে এতে অনেক সুবিধা আছে। কিন্তু তার বাবা এসব কোনো কথাই শুনতে চায় না। সে তাকে অনেক অপমান করে আর বলে, তুমি গির্জায় আসা শুরু করো, নাহলে তোমার জন্য আমার নাক কাটা যাচ্ছে। আর তুমি যে হিরোইন হতে চলেছ, নিজের চেহারা আয়নায় দেখেছো? তোমাকে কে হিরোইন হিসেবে নিবে? বাবার কাছ থেকে এসব কথাবার্তা শুনে কবিতার ভীষণ খারাপ লাগে, তাই সে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। দৃশ্য আসে সুব্বুর কাছে। সে তো অনেক চেষ্টা করেও ফোনে নেটওয়ার্ক পাচ্ছিল না। সে যে একটু কথা বলবে দিব্যার সাথে সেটাও হচ্ছিল না।
তাই সে কান্তারাও আসলে তাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, এখানে তো নেটওয়ার্কও পাচ্ছে না। কান্তারাও বলে এই গ্রামে নেটওয়ার্ক একটা জায়গাতেই পায়। এই বলে সে তাকে একটা জায়গায় নিয়ে আসে, সেখানে একটা গাছের সাথে সিঁড়ি বাঁধানো ছিল, আর সেখানে উঠলেই টুকটাক নেটওয়ার্ক পাওয়া যায়, সেজন্য কিছু টাকাও পে করতে হয়। এসব দেখে সুব্বুর ভীষণ বিরক্ত লাগে যে কি একটা গ্রামে এসে সে পড়েছে যেখানে সামান্য নেটওয়ার্ক পর্যন্ত পাওয়া যায় না। যাই হোক, অনেকটা উপরে ওঠার পর তার ফোনে যখন নেটওয়ার্ক আসে, সে আর এক মুহূর্ত দেরি না করে দিব্যাকে কল করে। দিব্যা তখন অভিমান করে বলতে থাকে কি ব্যাপার, আমি তোমাকে কতবার কল করার চেষ্টা করছি কিন্তু কলই তো যাচ্ছে না। সুব্বু তখন জানায় আসলে এখানে নেটওয়ার্কের প্রবলেম, তাই ফোন আসছিল না। দিব্যা তখন বলে শোনো না, আমার সামনে 2-3 দিন বন্ধ আছে, আমি তোমার কাছে চলে আসি। সুব্বু বলে না না, এসবের কি দরকার, তুমি ওখানে থেকেই ফ্রেন্ডদের সাথে আড্ডা দাও, মজা করো। এ কথা বলতেই সুব্বুর বাবা পাশ থেকে ফোনটা কেড়ে নেয় আর বলতে থাকে তুই তোর মতো ওরও মাথা খাচ্ছিস, ওকেও আড্ডাবাজ বানাচ্ছিস। আচ্ছা শোন, তুই মাখিপুরে কোন জায়গায় থাকিস ভালো করে ঠিকানা দে তো, আমরা সবাই সেখানে চলে আসব। কিন্তু এ কথা বলতেই সুব্বু তো পড়ে যায় মহাবিপদে, কারণ এখানে এসে তার অবস্থা দেখলে তার বাবা তো তার অবস্থা খারাপ করে দিবে। তাই সে সাথে সাথে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এমন একটা ভান করতে থাকে আর তাড়াতাড়ি কলটা কেটে দেয়। তার বাবাও আর কিচ্ছু বলতে পারে না। যাক, সেখান থেকে নেমে আসার পর কান্তা তাকে বলতে থাকে কি স্যার, কাল থেকে ক্লাস নেওয়ার জন্য রেডি তো? সুব্বু বলে গ্রামের লোকজন আসলে না ক্লাস নিব, আমার তো মনে হয় না এরা কেউ আসবে। কান্তা বলে স্যার, আমি সারা গ্রামে খবর পাঠিয়ে দিয়েছি, সবাই আসবে দেখবেন। সুব্বু বলে ঠিক আছে, দেখা যাক। দৃশ্য চলে যায় পরের দিন সকালবেলা। সুব্বু তার মতো খুব রেডি শেডি হয়ে ক্লাস নিতে চলে আসে। সে তো খুব আশা নিয়ে এসেছিল যে আজ সে প্রথম ক্লাস নিবে, আর যেহেতু কান্তা সবাইকে বলে দিয়েছে তাই একটু হলেও তো স্টুডেন্ট আসবে। কিন্তু দরজা খুলেই সে দেখে সেখানে তো ছাগল মুরগি এসব বাঁধা। এগুলো দেখেই তো তার মনটাই খারাপ হয়ে যায় যে কোন জায়গায় এসে সে পড়লো। সে তখন কান্তাকে বলতে থাকে এখানে তো ছাগল মহিষ বাঁধা, আমি কি এখন এদেরকে পড়াবো? কান্তা বলে হ্যাঁ স্যার, পড়াতে পারেন, এদের এসবের জ্ঞান দেওয়া অনেক বেশি জরুরি। বুঝুন কি অবস্থা। যাক, এরপর কান্তা বলে স্যার এক কাজ করুন, কি বা করবেন, টাইম পাস তো করতে হবে, তাই টাইম পাস করতে থাকুন। সুব্বু বলে টাইম পাস করবোটা কিভাবে, এখানে তো নেটওয়ার্কও পায় না। কান্তা জানায় এখানে একটা ল্যাপটপ আছে, বসে বসে মুভি দেখতে পারেন। যাক, এরপরই সে তাই করতে থাকে আর মুভি দেখতে দেখতেই ঘুমিয়ে যায়। তখন মুভিতে একটা সিনেমার দৃশ্য চলছিল যেখানে মেয়েটা বলছিল নো মিন্স নো। আসলে মেয়েটার স্বামী তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল, সে তাকে মানা করা সত্ত্বেও তার স্বামী শোনেনি। এসব নিয়ে গন্ডগোল বেঁধে কেস চলতে থাকে। আর এই সিন যখন চলছিল তখনই সেখানে গ্রামের আশপাশে খেতে কাজ করা কিছু মহিলা এসে হাজির হয় আর তারা মনোযোগ দিয়ে এসব শুনছিল। এর মধ্যেই তো সুব্বু ঘুমিয়ে পড়েছিল, তাই তারা সুব্বুকে ডেকে তোলে। সুব্বু তো প্রথমে হকচকিয়ে যায়, কিন্তু এরপর সে ভাবে যাক, কাউকে তো পাওয়া গেল। মহিলারা তখন তাকে জিজ্ঞেস করে স্যার এখানে কি বলছে? তখন সুব্বু তাদের ভালোভাবে বুঝিয়ে দেয় যে শোনো, মেয়েটা এখানে বলছে নো মিন্স নো, মানে যতই তোমার স্বামী তোমার কাছে আসতে চাক না কেন, তোমার যদি ইচ্ছা না হয় তাহলে তুমি তাকে না বলতে পারো। তোমার ইচ্ছার বিরুদ্ধে তাদের কোনো কিছু করার অধিকার নেই, তাহলে পুলিশে কেস হতে পারে। তাই এরকম করতে আসলেই তোমরা বলে দিবে নো মিন্স নো। মহিলারাও তো এসব শুনে বেশ খুশি হয়ে যায়, কারণ তাদের স্বামীরা প্রায় সময়ই জোর জবরদস্তি করে আর তারা তো ভাবে স্বামীকে খুশি রাখাই তাদের একমাত্র কাজ, তাই তারা স্বামীকে মানাও করতে পারে না। কিন্তু এবার থেকে তারাও না বলতে শিখে যায়। কিন্তু এসব দেখে কান্তা তো ভীষণ ঘাবড়ে যায়, কারণ সে খুব ভালো করেই জানে এদেরকে কোনো কিছু শেখানো মানেই নিজেই নিজের বিপদ ডেকে আনা। তাই সে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। দৃশ্য চলে যায় রাতের বেলা। দেখা যায় এই মহিলাদের স্বামীরা যেই তাদের কাছে আসতে যাচ্ছিল সেই তারা বলতে থাকে নো মিন্স নো। তাদের স্বামীরা তো কেউ কিছু বুঝতেই পারে না, আর তাদের সাথে জোর জবরদস্তি করতে গেলে এবার সব বউয়েরা তাদের 12টা বাজিয়ে দেয়। এতদিন অনেক জোর জবরদস্তি হয়েছে, কিন্তু এখন তারা এসব আর মানবে না, কারণ তারা এতটুকু বুঝতে পেরেছে এইসব কিছু জোর করে করা একটা দণ্ডনীয় অপরাধ। আর বউদের কাছ থেকে এইসব কথা শুনে আর এরকম ট্রিটমেন্ট পেয়ে তারা সবাই একটা জায়গায় এসে জড়ো হয়। সবার মন খারাপ ছিল। এর মধ্যেই একটা লোক এই গ্রামের সেই লিডারের কাছে আসে আর তাকে কিছু একটা খেতে বলে, কিন্তু সে বলে না, সে খাবে না। তারপরেও তাকে জোর করতে থাকলে সে এবার চিৎকার করে বলে ওঠে বলেছি না, নো মিন্স নো। এই কথা শুনেই তো সব পুরুষেরা হা হয়ে যায় আর বলতে থাকে কি ব্যাপার, এই কথাটা তো আমাদের বউরাও বলেছে, তাহলে তুমি এই কথা কিভাবে জানলে? এই এক কথা দু কথাতে তাদের মধ্যে গন্ডগোল লেগে যায়। তখনই সেখানে এসে হাজির হয় রমেশ আর তাদের সবাইকে চুপ করিয়ে বলতে থাকে শোনো, এই সব কিছু তোমাদের বউদেরকে ওই লোক শিখিয়েছে, নতুন সেক্স এডুকেশন অফিসার, তাই এখন আমাদের তাকে শায়েস্তা করতে হবে। তো যেই কথা সেই কাজ। তারা এবার আবারও হাতে মশাল নিয়ে ছুটে চলে যায় সুব্বুর ঘরের উদ্দেশ্যে।
তাকে আজ তারা শায়েস্তা করেই ছাড়বে। কিন্তু সেখানে গিয়ে দেখে কান্তা ঘুমিয়ে আছে। কান্তাকে তখন তারা ভয় দেখালে কান্তাও বলে দেয় সুব্বু কোথায়, কারণ তাকে তারা জানে মেরে ফেলার ভয় দেখাচ্ছিল। কান্তা তখন তাড়াতাড়ি সুব্বুকে এসে বলে, এখান থেকে পালাও, না হলে এরা তোমাকে মেরে ফেলবে। সুব্বু তখন তাদের হাত থেকে পালানোর অনেক চেষ্টা করে, আর দৌড়াতে দৌড়াতে একটা পুলিশ স্টেশনের ভিতরে এসে দরজা লক করে দেয় আর পুলিশকে তাদের সমস্যার কথা জানায়। কিন্তু পুলিশ যখন জানতে পারে তারা মাখিপুর থেকে এসেছে, তখন তো তারা তাদেরকে এই পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যেতে বলে, কারণ তারা খুব ভালো করেই জানে মাখিপুরের লোকজন কতটা ডেয়ারিং। এদিকে দেখা যায় তারা তো দরজা ভেঙেই ভেতরে চলে আসে। সুব্বুরা তখন কোনো মতে লকআপের চাবি নিয়ে তার ভেতরে ঢুকে পড়ে আর নিজেদেরকে সেভ করার চেষ্টা করে। কিন্তু রমেশ আর গ্রামের বাকি সবাই মিলে লকআপটাই শক্তি দিয়ে ভেঙে চুরে ফেলে। আর সেই সময় সুব্বুরা সুযোগ বুঝে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু গ্রামের লোকজন তাদেরকে ধরে ফেলে আর তুমুল মারামারি শুরু হয়ে যায়। আর এরই এক পর্যায়ে রমেশ উঠে তার বন্দুক দিয়ে সুব্বুকে মেরে ফেলতে চায়। তার দিকে সে বন্দুক তাক করে রাখে। ঠিক সেই সময়ই সেখানে তার বড় ভাই অর্থাৎ এই এলাকার সারপঞ্চ চলে আসে, যাকে দেখে সবাই এবার থেমে যায়। বোঝাই যায় তাকে সবাই বেশ মান্য করে চলে। রমেশও তখন তার মুখের উপর কিচ্ছু বলতে পারে না। সারপঞ্চ তখন বলতে থাকে, আমি কি না একদিনের জন্য শহরে গিয়েছিলাম, এর মধ্যেই তোমরা ঝামেলা শুরু করে দিয়েছ। তোমরা এই লোকটাকে মারতে চলে এসেছো, আমি তোমাদের সবাইকে শেষ করে দিব। এই বলেই সে বন্দুক চালালে সেখানে হুলুস্থুল লেগে যায় আর সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করে, কারণ ওই এক বন্দুকের গুলিতে পুলিশ স্টেশনে আগুন ধরে গিয়েছিল। এর মধ্যে সেই পুলিশ স্টেশনের সিনিয়র অফিসার এসে দেখে সে একটু বাইরে কি গিয়েছে, আর এর মধ্যেই সেখানকার অবস্থা 12টা বেজে গেছে। এসব দেখে তো তার মেজাজ খুবই গরম হয়ে যায়। তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে কি হলো এখানে। অ্যাসিস্ট্যান্ট জানায়, স্যার এখানের কারেন্ট চলে গেছে। সিনিয়র অফিসার তখন জিজ্ঞেস করে, কারেন্ট চলে গেলে আগুন লাগে নাকি, কি হয়েছে ঠিক করে বলো। অ্যাসিস্ট্যান্ট জানায়, স্যার এই সব কিছু এই মাখিপুরের লোকজনের জন্য হয়েছে। এসব শুনে তো সে আরো রেগে যায় আর বলতে থাকে, অসভ্যের দল, এটা কি তোমরা তোমাদের শ্বশুর বাড়ি পেয়েছো যে যা ইচ্ছে তাই করবে? এসব আমার এখানে চলবে না বলে দিলাম। যাক, এরপরই সে রমেশের সেই বড় ভাইকে ডাকে। সে ছোটখাটো বলে সে তাকে বলতে থাকে, এই যে ছোট প্যাকেট, এদিকে আসুন। এখানে এই যে ঝামেলা হয়েছে এই সবকিছু এখন কে ঠিক করবে শুনি? এসব ঠিক করার পয়সাই বা কে দিবে? তোমার বাবা? সে বলতে থাকে, আমি আমার জমির অর্ধেক বেচে গতবার এই পুলিশ স্টেশন মেরামত করিয়েছি, এবারও বাকি অর্ধেক বেচে মেরামত করিয়ে দিব, চিন্তা করবেন না, আমি দায়িত্ব নিচ্ছি। এরপর একজন তাকে জিজ্ঞেস করে, সারপঞ্চজি এই যে সুব্বু, উনার যে ঘর পুড়ে গেছে, উনার ঘরের কি করবেন? তখন সে বলতে থাকে, ঠিক আছে ঠিক আছে, এই যে আমার হাতের আংটি দেখছো আর আমার কানের এই যে বালি, এই সব বেচে সেই সব কিছুরও মেরামত করিয়ে দিব, ঠিক আছে? এতে হবে তো? এখান থেকে দৃশ্য চলে যায় পরের দিন সকালবেলা। দেখা যায় সুব্বু আর কান্তারাও কোন একটা জায়গায় এসেছে। অনেকগুলো সিঁড়ি বেয়ে তারা কোথাও একটা যাচ্ছে। আসলে এখানে সিঁড়ি বেয়ে অনেকটা উপরে একটা মন্দির ছিল, তারা সেখানেই প্রার্থনা করতে আসে। কান্তা তাকে বলে যে আপনি আসার পর থেকেই তো ঝামেলা লেগেই আছে, তাই দেখুন ঈশ্বরের কাছে প্রার্থনা করে কোনো সমাধান হয় কিনা, এসব ঝামেলার থেকে মুক্তি পান কিনা। তো এখানে এসে সুব্বুও প্রার্থনা করতে থাকে। তখন কান্তা তাকে বলে, এই মন্দিরের একটা স্পেশালিটি আছে স্যার, এই মন্দিরের উপরের দেয়ালে আপনি যদি একটা পয়সা আটকে দেন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তাহলে আপনার 6 মাস আরামসে কেটে যাবে, দেখবেন। তখন সুব্বু জিজ্ঞেস করে, আর যদি আমার পয়সা না আটকায় তো? কান্তা তখন বলে, তাহলে আর কি স্যার, এখান থেকে আপনার পয়সাও পড়বে আর কাল আপনার লাশও উঠবে। সুব্বু বলে, এই একটু বুঝে শুনে কথা বলো, কি উল্টোপাল্টা কথা বলছো? হ্যাঁ, মাঝে মধ্যে একটু ভালো কথাও তো বলতে পারো, সবসময় শুধু অশুভ কথা। কান্তা বলে, সরি স্যার। যাক, এরপরই সুব্বু মন্দিরের ওই দেয়ালে কয়েন লাগিয়ে প্রার্থনা করতে চায়, কিন্তু তার কাছে তো কয়েন ছিল না। তাই সে কান্তাকে বলে সে যেন কারো কাছ থেকে কয়েন জোগাড় করে নিয়ে আসে। কান্তা কয়েন জোগাড় করতে গেলে দেখা যায় সেখানে একটা মেয়ে এসে হাজির হয়, যে মেয়েটাকে আমরা সেই দিন দেখেছিলাম যেদিন সুব্বু প্রথম গ্রামে এসেছিল। মেয়েটা এসে তাকে বলতে থাকে, তোমার কয়েন লাগবে? আমার কাছে আছে। সুব্বু বলে, হ্যাঁ দিলে খুব ভালো হতো। এরপরই মেয়েটা তাকে কয়েন দেয়। এর মধ্যে কান্তা সেখানে আসলে মেয়েটা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। কান্তা এসে বলে, সবার কাছে চাইলাম, কেউ কয়েন দিল না। সুব্বু বলে, সমস্যা নেই, আমি কয়েন পেয়ে গেছি। এরপরই সে দেয়ালই কয়েন আটকে ভগবানের কাছে প্রার্থনা করে যাতে তার এই 6 মাস ভালো মতো কেটে যায়। দেখা যায় কয়েনটা সেখানে আটকে গেছে। এটা দেখেই তো তারা দুজন ভীষণ খুশি হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। কিন্তু সেই সময়ই তার আটকানো কয়েনটা দেয়াল থেকে খসে পড়ে। এবার না জানি তার সাথে কি হতে চলেছে। এখান থেকে দৃশ্য চলে আসে সুব্বু সেই ক্লাস নেওয়ার জায়গায়, অর্থাৎ ওই পরিত্যক্ত ট্রেনের বগিতে।
সেখানেই রমেশ লুকিয়ে লুকিয়ে এসে হাজির হয় আর মোবাইলে পুরো জায়গাটা ভিডিও করে, যেখানে দেখা যায় ক্লাসে মানুষের জায়গায় ছাগল মুরগি বসা আর সুব্বু সেখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই ভিডিও করতে করতে সে বলে, এবার দেখ তোকে কিভাবে মজা দেখাচ্ছি। এই বলেই সে সেখান থেকে চলে যায়। সুব্বু তো কিছু টেরও পায় না। ওদিকে আমরা সেই এমপিডিও অফিসারকে দেখতে পাই। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাবের পানি খাচ্ছিল আর খাওয়া শেষেই সেটা ছুঁড়ে ফেলে দেয়। তখনই দোকানদারের দিকে তাকালে সে বুঝতে পারে দোকানদার তার উপর রেগে গেছে, কারণ ওই ডাবের ভিতরে শ্বাস ছিল আর সে ওই ডাব কাটার জন্যই রেডি হয়েছিল। এটা দেখে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, যাও যাও তাড়াতাড়ি ডাবটা নিয়ে এসো, ডাবের শ্বাস খেতে হবে তো। তো এর মধ্যেই আবার তার কাছে একটা ভিডিও আসে, সুব্বুর সেই ভিডিও, অর্থাৎ রামেশই তাকে এই ভিডিওটা পাঠিয়েছিল। এই ভিডিও দেখে তো সে ভীষণ রেগে যায় আর সাথে সাথে রমেশের সেই ভাই অর্থাৎ সারপঞ্চকে কল দেয় আর জিজ্ঞেস করে, গ্রামে সুব্বুর ক্লাস কেমন চলছে? সে বলে, হ্যাঁ বেশ ভালোই তো চলছে। তখন এমপিডিও স্যার বলতে থাকে, তাই নাকি, ঠিক আছে কাল সকাল সকাল আমি আসবো আর নিজের চোখে দেখবো কেমন ক্লাস চলছে। এই বলেই সে ফোন রেখে দেয়। এই কথা শুনেই তো সে তাড়াতাড়ি গিয়ে তার লোকেদের বলতে থাকে যে এমপিডিও অফিসার কাল আমাদের গ্রামে আসতে চলেছে। তার লোকেরা অবাক হয়ে বলে, কি আমাদের গ্রামে? সারপঞ্চ বলে, হ্যাঁ হ্যাঁ আমাদের গ্রামে। তাই পুরো গ্রামকে বলে দাও কাল অবশ্যই ক্লাসে আসতে হবে আর সুব্বু স্যারের ক্লাস করতে হবে, কেউ যেন বাদ না যায়, নাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তো এরপরই তারা সবাই মিলে তড়িঘড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়ে, কারণ গ্রামের সবাইকে জানাতে হবে তো। তো তারা যখন যাচ্ছিল তখন এই সবকিছু রমেশ চুপচাপ দেখতে থাকে, কিন্তু সে কিছুই বলে না। ললিপপ খেতে খেতে শুধু একটা শয়তানি হাসি দেয়, কারণ এই সব কাণ্ড তো সেই ঘটিয়েছে। এদিকে দেখা যায় পরদিন সকালবেলার দৃশ্য। সারপঞ্চজি সুব্বু এবং গ্রামের সবাইকে নিয়ে মালা হাতে অপেক্ষা করতে থাকে যে এমপিডিও স্যার কখন এসে হাজির হবে আর কখন সে তাকে স্বাগতম জানাবে। অনেকক্ষণ হয়ে গেলেও সে আসে না, তাই সারপঞ্চ বেশ অস্থির হয়ে ওঠে আর বলতে থাকে, সে যে কখন আসবে, আমার তো পা ব্যথা হয়ে যাচ্ছে। এর মধ্যেই দেখা যায় একটা গাড়ি আসতে থাকে তাদের দিকে। কান্তা তখন সবাইকে বলে, স্যার গাড়ি চলে এসেছে দেখুন। সবাই একটু তখন মনে স্বস্তি ফিরে পায় যে যাক এতক্ষণে তার আসার সময় হলো, নাহলে তো সবার পায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। যাক এরপরই এমপিডিও স্যার বেশ ভাব নিয়ে গাড়ি থেকে বের হয় আর সব সময়ের মতো নিজের প্যান্টটা ঠিক করে তাদের দিকে হেঁটে আসতে থাকে। সে আসলেই সবাই তাকে নমস্কার জানায়, সুব্বুও তাকে হাসি মুখে স্বাগতম জানায়, কিন্তু সে তো সুব্বুর দিকে রাগি রাগি চোখে তাকাচ্ছিল। তখন সারপঞ্চ বেশ গদগদ হয়ে বলতে থাকে, স্যার কেমন লাগলো আয়োজন? এমপিডিও স্যার বলে, এই সব কিছু দেখে তো মনে হচ্ছে তুমি যে রায়তা ছড়িয়েছ সেই সব কিছু এখন ঠিক করার চেষ্টায় আছো। এই কথা শুনেই তো সারপঞ্চ থতমত খেয়ে যায়। সে বুঝতে পারে এমপিডিও স্যার নিশ্চয়ই এই গ্রামের অবস্থা সম্পর্কে জানতে পেরে গেছে। এরপরই সে সেখানে থাকা মহিলাদের দিকে তাকায়, যারা সবাই ছিল প্রেগন্যান্ট, ছুরি থেকে বুড়ি সবারই পেটে বাচ্চা। এসব দেখে এমপিডিও স্যার বলতে থাকে, তোমরা আসলে শুধরাবে না, তোমরা তো বছরে বছরে বাচ্চা নিয়ে সরকারের কোষাগার শেষ করে ফেলছো। যাক এরপরই সে সারপঞ্চকে এক ধমক দিয়ে বলে, চলো আমাকে ক্লাস দেখাও, কি অবস্থা? তখন তার অ্যাসিস্ট্যান্ট আবার বলে, স্যার একটা ছবি তুলে নিলে ভালো হতো না, আপনার নাম হতো চারিদিকে। তো তার কথা শুনে সেও সবার সাথে ছবি তুলতে রাজি হয়ে যায়, কিন্তু ছবি তোলার সময় দেখা যায় সুব্বু তার মুখ ঢেকে রাখছিল। ফটোগ্রাফার তখন বলে, কি ব্যাপার, তুমি তোমার মুখ ঢেকে রাখছো কেন, হাত সরাও। সুব্বুও তখন আর কি করবে, সবার কথায় পড়ে সেও তখন মুখের থেকে হাত সরিয়ে সবার সাথে ছবি তুলে নেয়। সুব্বু আসলে চিন্তায় ছিল তার এই ছবি যদি আবার পেপার টেপারে প্রকাশ পায় তাহলে তো তার অবস্থা খারাপ হয়ে যাবে আর তার বাবা আসল কথা জেনে যাবে। তাই এই টেনশনে সে তাড়াতাড়ি ফটোগ্রাফারের কাছে আসে আর জিজ্ঞেস করে, ভাই এই ছবি আবার হায়দ্রাবাদে ছড়িয়ে যাবে না তো? লোকটা বলে, আরে হায়দ্রাবাদ কি বলছেন, এই ছবি এই ডিস্ট্রিক্টের বাইরেও যাবে না। তো এরপর সে কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা সবাই ছবি তোলার জন্য টাকা পর্যন্ত দেয় আর তুমি তোমার মুখ কেন লুকাচ্ছ বলো তো? সুব্বু বলে, আমার নিজের একটা সমস্যা রয়েছে আর আপনাকে একটা কথা বলি, প্লিজ আপনি এই ছবি এই ডিস্ট্রিক্টের বাইরে যেতে দিবেন না। তখন ফটোগ্রাফার বলে, খামোখায় আপনি চিন্তা করছেন। যাক এখান থেকে দৃশ্য চলে যায় সুব্বুর ক্লাসে। দেখা যায় ক্লাস আজ বেশ সুন্দর করে সাজানো হয়েছে আর সেখানে গ্রামের অনেকে এসে হাজির হয়েছে। এই সব কিছু এমপিডিও অফিসার বেশ ভালো করে পর্যবেক্ষণ করছিল। সে তখন অ্যাটেন্ডেন্সের খাতাও চেক করে, দেখে সবাই তো সেখানে এসেছে, কিন্তু সে তো আগের দিনের ভিডিও দেখেছে। তাই সে সারপঞ্চকে রেগেমেগে বলতে থাকে, কি ঘোটালা করছো বলো তো? এখানে মুরগি আর ছাগল বেঁধে রেখে খাতায় সবার অ্যাটেন্ডেন্স দেখাচ্ছ, মিথ্যা মিথ্যা অ্যাটেন্ডেন্স, এসব করে সরকারকে লুট করার চেষ্টা। সারপঞ্চ বলে, কি বলছেন স্যার এসব?
এমপিডি অফিসার বলে, শোনো, আমার কাছে ভিডিও আছে প্রমাণস্বরূপ, দেখতে চাও? সারপাঞ্চ তো এই কথা শুনে খুব ভালো করেই বুঝে যায় যে এটা কার কাজ, তাই সে তার ভাই রামেশের দিকে তাকায়, কিন্তু রামেশেরও তো কোনো ভয় নেই, সে মনের সুখে ললিপপ খেয়ে যাচ্ছে। তো এমপিডিও অফিসার তখন সুব্বুকেও বলতে থাকে, আর তোমার কি ব্যাপার, তুমিও এদের ঘোটালার সাথে সামিল আছো নাকি? সুব্বু তখন বলতে থাকে, স্যার, আমি তো ইমানদারির সাথে ক্লাস নিতেই চাই, কিন্তু গ্রামের কেউ তো এখানে উপস্থিতি হয় না, তাহলে আমি কি করতে পারি বলুন? এই কথা শুনে এমপিডি অফিসার বলে, কেন আসবে না, আসতে হবে, আর এটা সারপঞ্চের কাজ, এতটুক ছোট কাজ সে করতে পারে না? সারপঞ্চ তো এইসব কথা শুনে নিজের মাথা চাপড়াতে থাকে। এমপিডিও স্যার এবার বলতে থাকে, শোনো, তুমি ক্লাস নাও, আমি দেখি কোন বদমাস তোমাকে ক্লাস নিতে আটকায়। সুব্বু তখন ঘাবড়ে গেলে সে বলে, কি হলো, নাও ক্লাস। এরপর সুব্বু সাহস নিয়ে ক্লাস করানো শুরু করে। সে বলে, আজকে আমরা শিখাবো ফ্যামিলি প্ল্যানিং কিভাবে করতে হয়। তখন সেখানে বসা একজন লোক বলে, আমি তো খুব ভালো করেই জানি স্যার, প্রথমে আমাদের বিয়ে হয়, তারপর একটা বাচ্চা নিতে হয়, সেই বাচ্চার খেলার সাথীর জন্য আর একটা বাচ্চা নিতে হয়, এর পরপরই আর একটা বাচ্চা হয়ে যায়। সেই লোকটা বলতে থাকে, আসলে আমার জন্য 4 হচ্ছে লাকি নাম্বার, তাই আমি আরো একটা বাচ্চা নিয়ে 4টা বাচ্চা পূরণ করি। এই কথা শুনে পাশের লোক বলে, তুমি কি বলতে চাইছো, আমার 2টা বাচ্চা বলে আমি ফ্যামিলি প্ল্যানিং বুঝি না? তো এই নিয়ে কথায় কথায় সেখানে একেবারে তুল কালাম শুরু হয়ে যায়। এসব দেখে তো এমপিডিও স্যারও হা হয়ে যায়। সুব্বু তখন কোনোভাবে তাদেরকে শান্ত করে আর সবাইকে বলতে থাকে, শোনো, একের পর এক বাচ্চা নেওয়াটাকে ফ্যামিলি প্ল্যানিং বলে না, বুঝতে পারলে? বরং বেশি বাচ্চা হওয়াটা কিভাবে আটকানো যায় সেইটাই হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং। তখন একজন জিজ্ঞেস করে, তো তুমি কি এসব করেছো নাকি, মানে তোমার কি বিয়ে হয়েছে নাকি বলো? সুব্বু বলে, না, আমার বিয়ে হয়নি, তাতে কি হয়েছে? তখন লোকটা বলতে থাকে, তোমার বিয়ে হয়নি আর তুমি আমাদেরকে এখন এসব নিয়ে জ্ঞান দিতে এসেছো? তখন সবাই মিলে সুব্বুর মজা ওড়াতে থাকে আর বলতে থাকে, এসব লোককে তো কি যেন বলে, ওই যে ভার্জিন, তার মানে তুমি এখনো ভার্জিন, তাই না? এসব নিয়ে তারা তার বেশ মজা উড়ায়। সুব্বুও তখন অনেক লজ্জায় পড়ে যায়, সে তো কিছু বলতেও পারছিল না। তখন এমপিডিও স্যার উঠে দাঁড়িয়ে তাদেরকে চুপ করায় আর বলতে থাকে, তোমরা ফ্যামিলি প্ল্যানিং শিখতে চাও কি চাও না সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমাদের কাজ হচ্ছে শিক্ষা দেওয়া, সেটা আমরা দিব। এরপরে সে সুব্বুকে বলে যে তুমি তাদেরকে দেখাও যে কিভাবে এসব পরিবার নিয়ন্ত্রণ করতে হয়। সুব্বু বলে, স্যার, এদেরকে বোঝানোর জন্য আমার কাছে পর্যাপ্ত জিনিস নেই। স্যার তখন বলে, আচ্ছা, আমি জোগাড় করে দিচ্ছি। এরপরই তার হাতে সে একটা কলা আর প্রোটেকশনের প্যাকেট নিয়ে দাঁড়ায়, কিন্তু এসব সে তাদেরকে কিভাবে শেখাবে সেটাই বুঝে উঠতে পারছিল না। সে অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সেই জিনিসটা গিয়ে এমপিডিও স্যারের সামনে পড়ে। এসব দেখে সে খুব রেগে যায় আর গ্রামবাসীরাও হাসাহাসি করতে থাকে। তখন এমপিডিও স্যার তাকে বলে, শোনো, তুমি এসব কি করছো, কোনো কাজ পারো না, শিখাতে এসেছো, আমি তো তোমার চাকরি খেয়ে নিব। সুব্বু তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে স্যার প্লিজ এমনটা করবেন না, কিন্তু এমপিডিও অফিসার তো তার কোনো কথাই শোনে না আর সেখান থেকে চলে যায়। বেচারা সুব্বুও আর কিচ্ছু বলতে পারে না, সেও সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। দৃশ্য চলে যায় পরের দিন। সুব্বু তখন নিজের ঘরে ঘুমিয়েছিল। হ্যাঁ, এতদিনে তার ঘরটাও ঠিক করা হয়ে গেছে। সে ঘুমের মধ্যে বারবার ভার্জিন শব্দটা শুনতে পায়, কারণ সবাই তাকে এসব নিয়ে টিজ করছিল। এমনকি এই গ্রামের বাচ্চারাও কম যায় না, এরাও ভীষণ বদ, এরাও তাকে এই কথা বলেই টিজ করে করে কান ঝালাপালা করে দিচ্ছিল। এমনকি সে ঘুম থেকে উঠে যখন বাড়ির বাইরে আসে তখন সেখানেও মহিলারা এই একই শব্দ লিখে রেখেছিল। এসব দেখে সে খুব বিরক্ত হয়ে যায়। সে গ্রামের যেদিকে যাচ্ছিল, যাই করছিল না কেন, সবাই তাকে এই এক কথা নিয়ে সমানে টিজ করতে থাকে, হাসাহাসি করতে থাকে। কিন্তু সুব্বু তাও তার চেষ্টা চালিয়ে যায়। দেখা যায় তারা মানুষকে টাকা দিয়ে দিয়ে হলেও তার ক্লাসে আসার জন্য উৎসাহিত করতে থাকে। এর মধ্যে একদিন সুব্বু খেয়াল করে কবিতাকে, যার সাথে তার বাসে দেখা হয়েছিল, সে সেখানে টিকটক করায় ব্যস্ত ছিল। সুব্বু তখন বলতে থাকে, হাই, আমিও আসবো নাকি? কিন্তু কবিতা তো তাকে পাত্তাই দেয় না। যাক, এখান থেকে দৃশ্য চলে যায় এমপিডিও অফিসার লক্ষ্মণ রাওয়ের কাছে। সে তো বসে বসে আরামসে ডাবের পানি গিলছিল। তখনই সেখানে সুব্বু আর সারপাঞ্চ এসে হাজির হয়। লক্ষ্মণ রাও তখন তাদেরকে রেগে মেগে বসতে বলে, তারাও দ্রুত বসে পড়ে। সুব্বু আসলে এসেছিল তার কাছে ক্ষমা চাইতে আর একটা চান্স চাইতে। এর মধ্যেই সেই প্রিন্সিপাল কল করে, যে সুব্বুকে এখানে পাঠিয়েছিল। সে লক্ষ্মণ রাওয়ের কাছে রিকোয়েস্ট করতে থাকে যে সে যেন সুব্বুকে মাফ করে দেয় আর তাকে যেন আরেকটা চান্স দিয়ে দেয়। সে তখন বলতে থাকে, এই ছেলে তো কিছুই পারে না, তাহলে সে কি করবে শুনি? এর মধ্যেই আবার লক্ষ্মণ রাওয়ের বউ কল দেয়। একবার এই ফোন ওই ফোন করতে করতে সে হয়ে যায় কনফিউজড। তার বউও খুব রেগে যায় আর তাকে আচ্ছা মতো ঝাড়িং দিতে থাকে। আর এই সব কিছুতে লক্ষ্মণ রাওয়েরও মাথা খারাপ হয়ে যায় আর সে তাদের সবাইকে সেখান থেকে বের করে দেয়। তার সেই প্রিন্সিপাল তাকে কল করে। এটা দেখেই তো সুব্বু খুব রেগে যায় আর বলতে থাকে, হ্যাঁ, খুব ভালো টাইমে কল করেছেন,
আর একটু পরে কল করলে আমার লাশ দেখতে পারতেন। প্রিন্সিপাল বলে, সুব্বু আমি তোমার প্রবলেম বুঝতে পারছি। সুব্বু বলে, না স্যার, আপনি আমার প্রবলেম বুঝতে পারছেন না, আপনি তো আপনার শালার প্রবলেম বুঝেছেন, তাই তো আমাকে এখানে পাঠিয়েছেন। প্রিন্সিপাল তখন তাকে বলে, শোনো এমপিডিও স্যার কি বলেছে, আজকে থেকে যত ইম্পর্টেন্ট ক্লাস হবে সবকিছুর ভিডিও করে তাকে পাঠাবে। আর শোনো আমি সবকিছু ম্যানেজ করছি, তোমার বাবা যাতে কিচ্ছু বুঝতে না পারে, বুঝতে পারলে? সুব্বু তখন রাজি হয়ে যায়, কারণ এছাড়া তো তার আর কোনো উপায় নেই। ওদিকে আমরা কুকুকে দেখতে পাই, সে দোকানে আসে কিছু কেনাকাটা করার জন্য, আর সেই দোকান থেকেই একটা পেপার নিয়ে আসে পড়তে, যেখানে আবার ছাপা হয়েছিল সুব্বুদের গ্রামের সেই ছবিটা। এবার যদি সুব্বুর ওই ছবিটা তার বাবার চোখে পড়ে যায় তখন না জানি কি হবে। এখান থেকে দৃশ্য চলে যায় সুব্বুর কাছে, দেখা যায় দিব্যা তাকে একটা ছবি পাঠিয়েছে, কিন্তু নেটওয়ার্কের জন্য সে সেটা দেখতেই পারছিল না, তাই দৌড়ে চলে যায় সেই গাছের কাছে। সে তো বহু কষ্টে দিব্যার সাথে কথা বলছিল। দিব্যা তখন রোমান্টিক কথাবার্তা বলতে শুরু করলে সুব্বু তো বাচ্চাদের মতো কথা বলতে থাকে। দিব্যা তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি ভার্জিন, তুমি কি কিছুই বোঝো না? এ কথা শুনতেই তো সে তাড়াতাড়ি কল কেটে দেয়। আবারও সেই একই কথা তার মাথায় ঘুরতে থাকে। এরপর সে ঠিক করে ও যে গ্রামে প্রথম দিন এসে সে একটা নাম্বার মুছে ফেলেছিল, সেই নাম্বারে কল করে ওইসব ভিডিও ম্যানেজ করবে, আর সেগুলো দেখে সবকিছু শেখার চেষ্টা করবে। সে অনুযায়ী কল করলে দেখা যায় ওই লোক তাকে একটা ভুতুরে জায়গায় আসতে বলে 500 টাকা নিয়ে। সেও তখন সেখানে গিয়ে পৌঁছায়। সেই লোক তাকে বলে একটা জায়গায় পেন ড্রাইভ রাখা আছে, সেটা নিয়ে এখান থেকে চলে যাবে, খবরদার পেছনে তাকাবে না। সেও তখন তাই করতে থাকে। এর মধ্যে একটা শব্দ পেয়ে সে পিছনে তাকালে দেখে এখানে তো কবিতা পড়ে আছে। সে বাইক নিয়ে এখানে এসেছিল তাকে পেন ড্রাইভটা দিতে। সে তখন বলতে থাকে, দেখলে তোমাকে ভালো ঘরের মেয়ে মনে হয়, তুমি এসব করে বেড়াও। কবিতা তখন বলে, হ্যাঁ তুমিও তো কম না, তুমি এখানে মানুষজনকে জ্ঞান দিতে এসেছো, আর তুমি এসব কি করছো? হ্যাঁ। মেয়েটা তো তখন তার সাথে রাগ করতে থাকে। সুব্বু তখন বলে, আচ্ছা ঠিক আছে, এসব বাদ দাও না প্লিজ, তুমি আমার রাজ জানো আর আমি তোমার রাজ জানি, তাই আমরা কি বন্ধু হতে পারি? মেয়েটাও তখন তাকে বন্ধু হিসেবে মেনে নেয়। এরপর তাকে বাইকে করে বাড়ি পৌঁছে দিতে যায়। পথে তারা একে অপরের সাথে কথা বলতে থাকে। তো এরপরই মেয়েটা তাকে তার নাম জানায় কবিতা, আর তাকে এটাও জানায় যে সে একটা মুভিতে হিরোইন হতে চলেছে, আর যতদিন সেটা না হচ্ছে ততদিন এইসব কাজকাম করেই সে ইনকাম করে থাকে। এরপর সুব্বুর কাহিনী সে জানতে চায়। সুব্বু জানায়, আমি এই সব কিছু করছি শুধুমাত্র আমার ফিয়ন্সে দিব্যার জন্য, যাকে আমি বিয়ে করতে চলেছি। যাকে এভাবে কথা বলতে বলতে সে সুব্বুকে বাড়ি পৌঁছে দিয়ে চলে যায়। তো এরপরই দেখা যায় সুব্বু ঘরের ভিতরে গিয়ে পেন ড্রাইভের ভিডিও দেখার চেষ্টা করে, কিন্তু সেটা দেখার আগেই সে তার বাবার কথা মনে করতে থাকে। তার বাবা তাকে সবসময় শিখিয়েছে এসব দেখলে পাপ হয়, এরকম আরো অনেক কথা তার বাবা তাকে বলতো, সেই সবই সে আজকে মনে করতে থাকে। এমনকি তার মামা আর তার ছোটবেলার কাহিনীও তার মনে পড়তে থাকে। এই সব কিছু নিয়ে সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সে বুঝতে পারে না সে কি করবে। তার বাবা তাকে বলেছিল এইসব দেখলে তার চোখ অন্ধ হয়ে যাবে, আর ঠিক তখনই দেখা যায় কারেন্ট চলে যায়। সে তো ভাবে যে তার চোখ অন্ধ হয়ে গেছে, তাই সে বাবা বলে চিৎকার করে ওঠে আর বাড়ির থেকে বেরিয়ে আসে। তখনই কান্তা তার সামনে হারিকেন নিয়ে হাজির হয় আর বলে, স্যার আপনি অন্ধ হয়ে যাননি, কারেন্ট চলে গেছে। তাকে দেখে সুব্বু একটু মনে শান্তি পায়, আর তারা বুঝতে পারে এই সব কিছু ওই 3 বদমাইশেরই কাজ। তাই তারা এবার খুঁজতে থাকে কোথায় সমস্যাটা হয়েছে। তো সেই জায়গায় গিয়ে সুব্বু যখন চেক করে দেখে, সে শিওর হয়ে যায় যে ওই 3 বদমাশ ইচ্ছে করেই এমন কাজ করেছে যাতে কারেন্ট চলে যায়। যাক, এরপরই সে সেটা ঠিক করে সেখান থেকে নামতে যাবে, কিন্তু ভুলবশত সে উল্টো দিকে পড়ে যায়। এইটা দেখে তো কান্তা ভীষণ ঘাবড়ে যায় আর বলতে থাকে, স্যার আপনি তো বুঝতেও পারছেন না আপনি কোন জায়গায় গিয়ে পড়েছেন। সুব্বুও তো কিছু বুঝতে পারে না। তখনই দেখা যায় সেই বাড়ির সেই মেয়ে এসে হাজির হয়, আর তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে অন্য কিছু করে ইনকাম করে থাকে। যাক, এরপরই সে সুব্বুকে তার ঘরে রাখে আর গান চালিয়ে দেয়। আসলে তার এখানে যেই আসে সেই তার সাথে কিছু করার আগে মেয়েটা গান ছেড়ে দেয়। আর এইসব দেখে তো বাইরে ওই বদমাশগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে যে কখন গান শেষ হবে আর সুব্বু বেরিয়ে আসবে। তাদের ধারণা সুব্বুর দ্বারা কিছুই হবে না। ওদিকে সুব্বু তো এই সব কিছু দেখে খুবই ঘাবড়ে যায়, কারণ সে তো এসব আগে কখনো করেনি। মেয়েটিও তখন তাকে এসব নিয়ে বেশি ঝামেলা করে না, তার কাছে তার কাহিনী জানতে চায়। সুব্বুও তাকে খুলে বলে যে সে তার ফিয়ন্সেকে অনেক ভালোবাসে, আর তাকে বিয়ে করার জন্যই এত সবকিছু সহ্য করেও এখানে আছে, কারণ তার চাকরিটা পার্মানেন্ট না হলে সে তো বিয়েও করতে পারবে না। এ কথা শুনে মেয়েটা বলে, তাহলে তুমি তোমার ফিয়ন্সেকে এখানে নিয়ে আসো। সুব্বু বলে, আসলে আমার ফিয়ন্সে বা বাবা কেউই জানে না আমি কি কাজ করি, আর আমি যে সেক্স এডুকেশন দিচ্ছি মানুষকে, এটা আবার বলা যায় নাকি? মেয়েটা বলে, কেন? তুমি তো একটা ভালো কাজ করছো, এটা বলা যাবে না কেন? আমি যে এসব কাজ করে বেড়াই তারপরেও নিজে ভালো থাকার জন্য চেষ্টা করে যাই, আর তুমি মানুষের ভালো করেও এই কথাটা গর্ব করে বলতে পারবে না? যাক, এখানে সে সুব্বুকে অনেক কিছু বলে, আর গল্প করতে করতে দেখা যায় তার ক্যাসেটে একটা না দুইটা না মোট 12টা গান বাজে। আর এইদিকে তো সেই বদমাশগুলো ভাবে
যে সুব্বুর তো অনেক পাওয়ার, সে তো এই মেয়ের সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে দিল। এরকম তো আজ পর্যন্ত এই গ্রামে কেউ করতে পারেনি। তো ওইদিকে সুব্বু যখন বের হবে তার আগে মেয়েটা তাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি এদিকে গ্রামবাসীকে সামলে নিব, তুমি তোমার কাজ করে যাও। এরপরে সুব্বু বেশ ভাব নিয়ে বেরিয়ে আসে। তাদের মধ্যে কিছুই হয়নি, কিন্তু সে এমন ভাব নেয় যেন তার ভার্জিনিটি নষ্ট হয়ে গেছে, আর তার পাওয়ারও অনেক বেশি। আর এ কারণেই সে মেয়েটার সাথে এতক্ষণ সময় কাটাতে পেরেছে। সবাই তো তখন তাকে বেশ সম্মান দিতে থাকে, আর সেও এখন গ্রামে বেশ ভাব নিয়ে চলতে থাকে। বুঝুন অবস্থা। আসলে এই বুদ্ধিটা ওই মেয়েটাই তাকে দিয়েছিল, কারণ মেয়েটা বুঝতে পেরেছিল এরকম না করলে সুব্বুকে কেউই পাত্তা দিবে না। এরপর থেকে দেখা যায় সুব্বুর কনফিডেন্সও অনেক বেড়ে যায়। যাক, এরপরই সে তার ক্লাসরুমে আসে। এরপর সে কান্তাকে বলতে থাকে যে আমি ভাবছি গ্রামে গিয়ে গিয়ে মহিলাদেরকে শিক্ষা দিব। তখন কান্তা বলতে থাকে, না স্যার, যখন আমরা ছেলেদেরকে ডাকি তখন তারাই আসে না, মহিলারা কেন আসবে? তখনই সুব্বুর মাথায় একটা বুদ্ধি আসে। এখান থেকে দৃশ্য চলে যায় চার্চে। আমরা কবিতা এবং তার বাবাকে দেখতে পাই। সবসময়ের মতো কবিতার বাবা সবাইকে ধর্ম বিষয়ে জ্ঞান দিচ্ছিল আর চার্চে আসার জন্য ধন্যবাদ দিচ্ছিল। তো সে সেখান থেকে যাওয়ার পরই দেখা যায় কবিতা লুকিয়ে লুকিয়ে চার্চের দান বাক্স থেকে টাকা চুরি করতে যায়, যাতে এই সব টাকা সে তার হিরোইন হওয়ার কাজে লাগাতে পারে। তো সে যখন এইসব করছিল তখনই সেখানে সুব্বু এসে হাজির হয় আর তাকে এই কাজ করতে দেখে বলে, কি ব্যাপার, তুমি এসব কি করছো? এটা তো মোটেও ভালো কাজ না। কবিতা তখন বলে, তোমার এখানে কি চাই, তুমি এসেছো কেন এখানে? সুব্বু তখন বলে, শোনো, ঈশ্বরের দান বাক্স থেকে চুরি করলে তুমি অন্ধ হয়ে যাবে। এই বলেই সে তার কাছ থেকে জোর করে টাকা ছিনিয়ে নিতে চায়, কিন্তু কবিতা তো তাকে ওই টাকা দিতেই চায় না। তাদের এই ধস্তাধস্তির মধ্যে সেখানে কবিতার বাবা এসে হাজির হয় আর বলতে থাকে, আই আই, আমার মেয়ের থেকে 2 ফুট দূরে থাকবে। এই কথা শুনেই তো সুব্বু সেখান থেকে সরে যায়। এরপর সে এসে সুব্বুকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? সুব্বু বলে, ডোনেশন দিতে এসেছিলাম। তখন কবিতার বাবা বলে, শোনো, ডোনেশন তো পরের কথা, তুমি এই গ্রামে এসে যে পাপ করেছো সেই পাপ আগে ধুইয়া এসো, যাও। সুব্বু তখন বলে, কি, আমি পাপ করেছি? কোন পাপ স্যার? যাক, সে তো আর কোনো কথা না শুনে সুব্বুকে শুদ্ধ করতে উঠে পড়ে লাগে। সে তার হাতে মোমবাতি ধরিয়ে দিয়ে প্রে করতে থাকে যে, হে ঈশ্বর, এই ছেলেটা যে অশ্লীল প্রোগ্রাম নিয়ে এসেছে তা যেন কখনোই পূরণ না হয়। এসব কথা শুনে তো কবিতা ফিকফিক করে হাসছিল। যাক, এরকমই বিভিন্নভাবে সে সুব্বুকে শুদ্ধ করার চেষ্টা করে। সুব্বুও চুপচাপ সবকিছু মেনে নেয়। বেচারার তো হাত একেবারে জ্বলে গিয়েছিল, তাই কোনো মতে সে তার ক্লাসরুমে এসে বরফে হাত ডুবিয়ে থাকে। কবিতাও তার সাথে ছিল। কবিতার তখন তার জন্য একটু খারাপ লাগে। এরপর সে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি এখানে কেন এসেছিলে বলো তো? সুব্বু তখন তাকে ব্ল্যাকবোর্ডে দেখিয়ে দেয়, যেখানে মেয়েদের বিষয়ে অনেক কিছু লেখা ছিল। এসব দেখে কবিতা বলে, শুধু মেয়েদেরকে নিয়ে ক্লাস করতে চাও? পাগল হয়ে গেছো নাকি? সুব্বু বলে, কেন? কবিতা তখন বলতে থাকে, তুমি এখানে এসেছে ঝামেলা করেছো, তারপরে কি তুমি চিন্তা করছো যে এই গ্রামের ছেলেরা মেয়েদেরকে তোমার ক্লাস করতে দিবে? তো এরপর কবিতা তাকে জিজ্ঞেস করে, আর তাছাড়া আমি তোমাকে হেল্প কেন করব? সুব্বু তখন বলে, আমি তোমার সিক্রেটটা সিক্রেটই রাখবো। এই কথা শুনেই তো কান্তা এক্সাইটেড হয়ে যায় আর জিজ্ঞেস করতে থাকে, কি সিক্রেট? কবিতা তখন কোনো মতে কথা ঘুরিয়ে তাকে একটা বুদ্ধি দেয় যে, তোমরা এক কাজ করতে পারো, রমেশবাবুর বাসাতেই চলে যাও। সেখানে অনেক মহিলারা একসঙ্গে জড়ো হয়, সেখানেই তুমি গিয়ে তোমার শিক্ষাদান করতে পারো। কিন্তু এটা রমেশবাবুর বাড়ি, সেখানে গেলে ঝামেলা হতে পারে। তখন কবিতা বলে, একটু রিস্ক না নিলে তো হবে না। এরপরই তারা চলে যায় রমেশবাবুর বাড়ি। রমেশ তখন বাইরে ছিল তার কাজে। সে তখন মহিলাদেরকে বলতে থাকে, আমি আপনাদেরকে শিক্ষাদান করতে এসেছি। এখানকার মহিলারা তো এটাও জানতো না যে মেনস্ট্রুয়েশনের সময় শুধুমাত্র কাপড় ব্যবহার করলে কত কত রোগ হতে পারে, এতে তো মানুষের মৃত্যু পর্যন্ত হয়। সুব্বু তাদেরকে মেনস্ট্রুয়াল প্যাড ইউজ করতেও শিক্ষা দেয়, যে এটা অনেক সেফ, আর এতে করে পরিষ্কার পরিচ্ছন্নতাও বজায় থাকে। আবার এই গ্রামের মেয়েরা তো এটাও জানতো না যে বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে সেটা ডিপেন্ড করে হাজবেন্ডের উপর, অথচ এত বছর ধরে তাদের হাজবেন্ডরা ছেলে না হওয়ার জন্য তাদেরকেই দোষ দিয়ে এসেছে। এই সবকিছু সুব্বু তাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেয়, আর তারাও এই সবকিছু জানতে পেরে ভীষণ খুশি হয়ে যায়। নতুন করে তারা নিজেদেরকেও বুঝতে পারে। আর সুব্বুর এত সুন্দর করে বুঝানো দেখে কবিতাও তার প্রতি মুগ্ধ হয়ে যায়। সুব্বু এই সময় মহিলাদের সাথে একটা ভিডিও করে সেটা লক্ষ্মণ রাওকে পাঠিয়ে দেয়। এটা দেখে তো লক্ষ্মণ রাও খুশি হয়ে যায়, আর সে কালেক্টর সাহেবকেও এই ভিডিওটা পাঠিয়ে দেয়, কারণ আজ পর্যন্ত কেউ মাখিপুরে মহিলাদেরকে ক্লাস করাতে সক্ষম হয়নি, যা সুব্বু করতে পেরেছে। কালেক্টরও তো এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়। ওদিকে রমেশ জানতে পারে তার বাড়িতে সুব্বু এসেছে, তাই সে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু বাড়িতে এসেছে সুব্বুদের ধরতে পারে না, আর সুব্বুরাও লুকিয়ে লুকিয়ে সেখান থেকে কেটে পড়ে। যাক, এরপরে সুব্বু সেই গাছের উপরে উঠে দিব্যাকে কল করে, কিন্তু দিব্যা তো তখন ইন্টারভিউ দিচ্ছিল, তাই সে কলই রিসিভ করে না। আর দিব্যার সাথে কথা বলতে না পেরে সুব্বুরও মনটা খারাপ হয়ে যায়। যাক, এখান থেকে এই দৃশ্য পরিবর্তন হয়। আমরা কবিতাকে দেখতে পাই সে সেই পুরাতন মহলে একা একাই নিরিবিলিতে রিলস বানাচ্ছিল। ঠিক তখনই সুব্বু সেখানে এসে হাজির হয়। সুব্বু তার সাথে টুকটাক কথা বলতে থাকে, আর এখানে সে সুব্বুর কাছে তার ফিয়ান্সের ছবিও দেখতে চায়। সুব্বুও তাকে দেখায়
তবে এখানে কবিতাকে দেখে মনে হচ্ছিল সে সুব্বুকে একটু একটু পছন্দ করতে শুরু করেছে, কিন্তু যা সে বলতেও পারছে না, কারণ সুব্বুর অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে আর সুব্বুও তো তার ফিয়ন্সেকেই পছন্দ করে। তো এখান থেকে দৃশ্য চলে যায় পরের দিন। আজ কবিতার একটা অডিশন ছিল, সে সেজেগুজে সেখানে এসে হাজির হয়। সে একটু টেনশনেই ছিল, কারণ আজ পর্যন্ত যতগুলো অডিশন সে দিয়েছে একটাও ভালো করে দিতে পারেনি, একটাতেও সে সিলেক্ট হয়নি, তাই সে ভীষণ চিন্তায় পড়ে যায়। এরপর যখন সে অডিশন দিতে আসে তখন সে স্ক্রিপ্ট পড়েনি দেখে সেখানকার লোকটা তাকে অনেক বকাঝকা করতে থাকে। তাদের ধারণা হয় এই মেয়ের দ্বারা কিছুই হবে না, কিন্তু সেই সময়ই দেখানো হয় কবিতা তাদের সবাইকে অবাক করে দিয়ে বেশ দারুণ অভিনয় করে, আর তার অভিনয় দেখে তো সেখানে থাকা সবাই স্তব্ধ হয়ে যায়। সে বাইরে আসলে কো ডিরেক্টর সেখানে আসে আর বলে, আজ তুমি অনেক ভালো অভিনয় করেছো, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, তারা তোমাকে অবশ্যই সময় মতো ডেকে নিবে। এই কথা শুনে কবিতাও খুশি হয়ে যায় আর তার হাতে কিছু টাকা গুজিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এখান থেকে দৃশ্য চলে যায় রাতের বেলা। আমরা সুব্বুকে দেখতে পাই, সে নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে আর চ্যাট করতে থাকে। তখনই তাকে গ্রামের লোকজন একটা জায়গায় ধরে নিয়ে আসে। সুব্বু তো কিছুই বুঝতে পারে না যে তার সাথে হচ্ছেটা কি। মনে মনে সে একটু ভয়ও পাচ্ছিল, কারণ এরা তো বেশ ডেঞ্জারাস। আসলে তারা এখানে সুব্বুর সম্পর্কে জানতে চাচ্ছিল। সুব্বু বলতে থাকে, সরকার আমাকে ট্রেনিং দিয়েছে, আমাকে স্যালারিও দেয়, তাই আমি এখানে জব করছি। এসব শুনে গ্রামের লোকজন বেশ অবাক হয় আর জিজ্ঞেস করে, সরকার এই ব্যাপারে ট্রেনিংও দেয়? তো এসব শুনে তারা বলতে থাকে, ও আচ্ছা, এই সবকিছু ট্রেনিং এর জন্যই হয়েছে তাই না? আমাদের তো 4টা গান বাজলেই অবস্থা টাইট হয়ে যায়। সুব্বু তো কিছুই বুঝতে পারে না যে তারা কি বলছে, তাই সে জিজ্ঞেস করে, তোমরা কোন ব্যাপারে কথা বলছো? তখন তারা বলে, তুমি ওই যে রাজনীর সাথে যা করেছো সেই ব্যাপারে কথা বলছি, তুমি ওর সাথে এতক্ষণ সময় কাটিয়েছো, এই সবকিছু তো ট্রেনিং এর জন্যই হয়েছে তাই না? এই কথা শুনে সুব্বু বলে, ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তো এরপর তারা সুব্বুকে বলতে থাকে, আমাদেরকেও কি ওই ট্রেনিংটা দিতে পারবে? তখন সুব্বু বলে, ও আচ্ছা এই কথা, ঠিক আছে ঠিক আছে। তো এই কথা শুনে তো তারা ভীষণ খুশি হয়ে যায়। যারা এতদিন সুব্বুকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল তারাই এখন তার খাতিরদারি করতে থাকে। সুব্বু তখন ভাব নিতে থাকে। তারা তার কাছে ট্রেনিং নিতে চাইলে সুব্বু বলে, আমার মনে হয় না তোমরা এসব পারবে, বাদ দাও। তাও তারা রিকোয়েস্ট করতে থাকলে সুব্বু তো বুঝতে পারে না সে কি বলবে, কারণ সে তো রাজনীর সাথে এমন কিছুই করেনি। তারপরও সে বুদ্ধি করে বিভিন্ন কথা বলতে থাকে। আসলে তার বাবা একটা ইয়োগা করত, সে এখন এদেরকে বলে, তোমরা কি এটা করতে পারো? এটা করে দেখো, তাহলে তোমরাও আমার মতো স্ট্রং হতে পারবে। এই কথা শুনে তো এবার সবাই মিলে সেই যোগা করতে শুরু করে দেয়। সবাইকে দেখতে খুবই হাস্যকর লাগছিল। এরপরে তারা জিজ্ঞেস করে, স্যার এখন আমরা কি করব? সুব্বু তখন এক এক করে তার বাবার যোগার কথা মনে করতে থাকে আর এদের সবাইকে দিয়ে একটার পর একটা যোগা পোজ করাতে শুরু করে। সবাই তো সুব্বুর কথা একদম হাড়ে হাড়ে মেনে চলে, কারণ তাদেরকেও সুব্বুর মতো স্ট্রং হতে হবে। তো এসব করতে করতে তারা বেশ হাঁপিয়ে যায়, কিন্তু তারপরেও তারা অনেক খুশি ছিল আর এখন তারা সুব্বুর বন্ধুর মতো হয়ে ওঠে। সুব্বুরও এখন মনের থেকে ভয় কেটে যায়, তাই সে তাদের সাথে বেশ এনজয় করতে থাকে। যাক, বাড়ি ফিরেই সে দিব্যার ছবি দেখতে থাকে, কারণ সে তাকে অনেক মিস করছিল। তাছাড়া ওই গিরিদের সাথে ড্রিঙ্ক করে সে একটু মাতালও হয়ে গিয়েছিল। এর মধ্যেই তার ঘরে কেউ একজন এসে নক করে। দরজা খুলতে এসে দেখে রজনী সেখানে এসে হাজির। সে বলে তার কিছু হেল্পের প্রয়োজন। এই বলেই সে ভেতরে ঢুকে দরজা আটকে দেয়। আর এরপরই দেখা যায় কুকুর হঠাৎই ঘুম ভেঙে যায়। তার তখন সুব্বুকে নিয়ে চিন্তা হচ্ছিল। সে তখন তার সামনে রাখা সুব্বুর ছবিওয়ালা ওই পেপারটা হাতে নেয়, কিন্তু চশমা কাছে না থাকায় সে খুব ভালো করে সবকিছু দেখতে পারে না। এখান থেকে দৃশ্য চলে যায় পরের দিন সুব্বুর কাছে। সে তো নেশার ঘরে কি করেছে তার কিচ্ছু মনে নেই। ঘুম থেকে তখন সে লাফিয়ে ওঠে, তার জামা কাপড়ও ঠিক ছিল না। তার শুধু এতটুকু মনে আছে রাত্রেবেলা ওই মেয়েটা এসে তার কাছে হেল্প চেয়েছিল। এরপরই সে দরজা আটকে দেয়, কিন্তু এর পরবর্তীতে কি হয়েছে সেটাই সে বুঝতে পারে না। শুধু তার বেডের মধ্যে সে ওই মেয়েটার চুলের গাজরা দেখতে পায়। তাই তখন তাড়াতাড়ি রেডি হয়ে চলে যায় মন্দিরে। সেখানে গিয়ে সে ওই মেয়েটাকে কান্না করতে দেখে আর তাকে জিজ্ঞেস করে কাল রাতে কি হয়েছিল। মেয়েটা তাকে বলে সে তাকে হেল্প করার কথা বললে সুব্বু উল্টো তার উপরেই ঢলে পড়ে। এই বলেই সে কান্না করতে থাকে। সুব্বু তো নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছিল না। তো এরপর থেকে সুব্বু এসব নিয়েই চিন্তা করতে থাকে। তখনই কান্তা এসে তাকে বলতে থাকে, জানেন স্যার, কালকে একটা মুভি দেখলাম। নায়ক আপনার মতোই গ্রামে এসেছিল সবাইকে শিক্ষা দিতে, কিন্তু সে গ্রামে এসে গ্রামের মানুষের ভালো করার বদলে একটা সহজ সরল মেয়ের ফায়দা লুটে নেয়। আর জানেন, নায়কটা দেখতে একদম আপনার মতো ছিল। এ কথা শুনেই সুব্বু বলে, কি বলছো? আমার মতো মানে? উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো। যাক, এখান থেকে দৃশ্য চলে যায় 1 মাস পর। দেখা যায় মাখিপুরে যে সেক্স এডুকেশন প্রোগ্রাম নিয়ে গিয়েছিল সুব্বু, সেটা ফেল হয়ে যায় 4 মাস পর। এমপি তো এটা দেখে বেশ হতাশ হয় আর একে একে সবাই সবাইকে চড় মারতে থাকে। এমপি এমএলএ কে, এমএলএ কালেক্টর কে, কালেক্টর লক্ষ্মণ রাওকে। তো লক্ষ্মণ রাও এসে সুব্বুকে বলতে থাকে,
যে তুমি 4 মাস ধরে কি করছো? হ্যাঁ? সুবু বলে, কেন? আমার ক্লাস নেওয়ার কথা, আমি ক্লাস নিচ্ছি। লক্ষ্মণ রাও বলে, এভাবে করলে হবে না, শুধু মহিলাদের ক্লাস নিয়ে কোনো লাভ নেই। এই মাখিপুরের জন্য আমাদের দেশের পপুলেশন চায়নার থেকেও বেশি হয়ে যাচ্ছে। সুবু তখন বলতে থাকে, স্যার অনেক বড় স্ক্যাম চলছে, আমাকে ওখান থেকে বের করুন, ওখানে থেকে কোনো লাভ হবে না। আর তাছাড়া আমি আমার ফিয়ন্সে থেকে দূরে থাকলে আমার সম্পর্কটাও ভেঙে যাবে, আমাকে আবারও বাড়ি ফিরে যেতে দিন। লক্ষ্মণ রাও তখন বলে, শোনো, এখন কিন্তু অনেক উপরের নজর আছে তোমার উপরে, তুমি যদি এবারও ফেল হয়ে যাও তাহলে তোমাকে আরো 6 মাস ওই গ্রামে থাকতে হবে বলে দিলাম, আর এটাই তোমার শাস্তি। সুবু তার কাছে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু লক্ষ্মণ রাও তো তার কোনো কথাই শোনে না। এর মধ্যে দেখা যায় মাখিপুর গ্রামে এই সবকিছু নিয়ে একটা বিরাট প্রোগ্রামের আয়োজন করা হয়। সবাই এসব নিয়েই অনেক ব্যস্ত ছিল। ওদিকে আমরা কুক্কুকে দেখতে পাই, সে তো এবার সুব্বুকে না বলেই মাখিপুরের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু তারা পথ ঠিকঠাক খুঁজে পাচ্ছিল না। তাই যেতে যেতে যখন তারা রাজনীকে দেখতে পায় তখন গাড়ি থেকে মামা নেমে আসে। সে তো রাজনীকে দেখেই পছন্দ করে ফেলেছিল। রাজনী প্রথমে তাকে পাত্তাই দিচ্ছিল না, কিন্তু সে যখন জানতে পারে যে তারা সবাই মাখিপুর যাচ্ছে কিন্তু রাস্তা চেনে না, তাই তাকে জিজ্ঞেস করতে এসেছে, তখন সে খুশি মনে মাখিপুরের রাস্তা বলে দেয়। আর সেও যেহেতু মাখিপুর যাবে তাই তারা তাকে লিফটও দিয়ে দেয়। এতে রাজনীও ভীষণ খুশি হয়। তো যেতে যেতেই রাজনীর সাথে তারা গল্প করতে থাকে। রাজনী তখন জিজ্ঞেস করে, আপনারা যাচ্ছেন কোথায়? কুকু জানায়, আমার ছেলে সুব্বুর কাছে। এ কথা শুনে রাজনী বলে, ও সুব্বু স্যার। সুব্বুর মা তখন বলতে থাকে, তুমি আমার ছেলেকে চেনো? রাজনী বলে, হ্যাঁ। এ কথা শুনে কুক্কু জিজ্ঞেস করে, তাহলে সে কি কাজ করে সেটাও নিশ্চয়ই আপনি জানেন? রাজনী বলতে থাকে, হ্যাঁ, স্যার তো আমাদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেন, আর কিভাবে বিভিন্ন রোগ থেকে বাঁচা যায় সেটাও বলেন। কুক্কু বলে, রোগ বলতে? মামাজি তখন কম্পিউটারের ভাষায় বলতে থাকে যে ভাইরাসকে হয়তো এরা রোগ বলছে। আমাদের সুব্বু তো কম্পিউটার নিয়েই কাজ করে, তাই না? এসব বলে মামা যখন রাজনীকে জিজ্ঞেস করে, কি ঠিক বলছি তো? রাজনী বলে, হ্যাঁ হ্যাঁ, কারণ রাজনীও তো আগামাথা কিচ্ছু বোঝেনি। যাক, এসব শুনে কুক্কুও বেশ খুশি হয়ে যায়। এদিকে আমাদের গ্রামের সেই প্রোগ্রামের দৃশ্য দেখানো হয়। সবাই তো সুব্বুকে খুঁজছিল, তখনই সুব্বু সেখানে এসে হাজির হয়। সবাই বলতে থাকে, স্যার যে নাচবে সেই তো আসেনি। এই কথা শুনেই তো সুব্বু বেশ টেনশনে পড়ে যায়। তখন আমরা রমেশকে দেখি, সেই কিছু একটা ঝামেলা করেছে। এর মধ্যে তখন কবিতা এসে হাজির হয় আর জিজ্ঞেস করে, কি হলো, শো কেন শুরু হচ্ছে না? সবাই এখানে এসে হাজির হয়ে গেছে। তখন তাকে জানানো হয় যে নাচনেওয়ালি তো আসেনি, আর এই সব কিছু মনে হয় রমেশের কাজ। রমেশ তো তখন এসবে পাত্তা না দিয়ে ভিডিও করছিল, যাতে সে আবারও এমপিডিও স্যারকে এসব পাঠিয়ে তাদের প্রোগ্রামটা নষ্ট করতে পারে। এই কথা শুনে সুব্বু বলে, আমাকে তো উনি আগেই বলে দিয়েছেন, আমি যদি এবার প্রোগ্রাম ঠিক মতো করতে না পারি তাহলে আমার বিয়েটাও হবে না। তাই তারা সবাই মিলে এবার চিন্তা করতে থাকে কি করা যায়। যাক, এরপর বহু কষ্টে কান্তা আর সুব্বু দুজন মিলেই তাদের প্রোগ্রামটা করতে থাকে। নাচের মাধ্যমে তারা মানুষকে বার্থ কন্ট্রোলের বিষয়টা নিয়ে সচেতন করতে থাকে। সবাই তখন এই প্রোগ্রামটা বেশ মনোযোগ দিয়ে দেখছিল, সবার এটা ভালোও লাগছিল। এসব দেখে এবার রমেশের মুখ কালো হয়ে যায়। তো তাদের প্রোগ্রামটা বেশ ভালোই চলছিল। এর মধ্যেই সেখানে কুকুরা এসে পৌঁছায়। সুব্বুর মামা তাকে দেখে তার নাম ধরে চিৎকার করে ওঠে। সুব্বু যখন দেখতে পায় তার বাবা মামা সবাই এসে হাজির হয়েছে, সে তখন সেখান থেকে পালানোর চেষ্টা করে। সুব্বু তখন কোনো মতে এসে কবিতা, সারপাঞ্চ আর কান্তাকে বলে, আমার পরিবার জানে না আমি কি করি, একবার জানতে পারলে খবর করে ছাড়বে, আমাকে এখান থেকে নিয়ে যাবে। এর মধ্যেই সুব্বু রাজনীকে ইশারায় কিছু বোঝানোর চেষ্টা করে। রাজনীও বোঝে যে সুব্বুর ফ্যামিলি তাকে দেখে ফেললে সমস্যা হবে, তাই সে তাদেরকে বোঝানোর চেষ্টা করে সুব্বু স্যার এখানে নেই। তো এরপরই সে সবাইকে সুব্বুর বাড়ির দিকে নিয়ে যাওয়ার চিন্তা করে, কিন্তু মামা তাকে আটকাচ্ছিল। সে বলছিল সুব্বু এখানেই আছে। এর মধ্যেই সারপাঞ্চ সেখানে এসে হাজির হয় তাদের সামনে। এরপর সারপাঞ্চই তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সুব্বুর বাড়ির দিকে নিয়ে যেতে থাকে। আর ওদিকে সুব্বু আর কবিতা মিলে সুব্বুর বাড়িতে গিয়ে তার এই এডুকেশনের সমস্ত জিনিসপত্র লুকানোর ব্যবস্থা করতে থাকে। দেখতে দেখতে তার মা বাবা সবাই সেখানে চলে আসে। তার বাবা প্রথমে তাকে একটু সন্দেহ করছিল, কিন্তু এরপরে সে সবকিছু ম্যানেজ করে নেয়। আর কবিতাও যেহেতু ভেতরে ছিল, তাই এবার তারা কবিতাকে কাজের লোক বানিয়ে দেয়। কবিতাও তখন ভালোই কাজের লোকের অভিনয় করতে থাকে। তো এখানে সুব্বুকে তার বাবা বলতে থাকে, তুই আর কোনো জায়গা পেলি না, এই গ্রামে এসে পড়লি, এটা কোনো জায়গা হলো? সুব্বু তার বাবার কথা চুপচাপ শুনতে থাকে, কিচ্ছু বলে না। সে তো এখনো জানতোই না তার ছেলে কি করে, জানলে না জানি কি করবে। দৃশ্য চলে যায় পরের দিন। দেখা যায় সুব্বুর মামা তো এবার রাজনীকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে। তার দুলাভাই তাকে হাজার মানা করা সত্ত্বেও সে শোনে না। সে এবার তার দুলাভাইকে নিয়ে নেমে পড়ে রাজনীর বাড়ির সন্ধানে। যেতে যেতে এক মহিলাকে রাজনীর বাড়ির কথা জিজ্ঞেস করলে মহিলাটা বলে, তোমার লজ্জা করে না? এই কথা শুনে কুক্কু জিজ্ঞেস করে, মহিলাটা এরকম কেন বললো? সুব্বুর মামা বলতে থাকে, আপনি না খামোখাই এত প্রশ্ন করেন, চলুন তো। যাক, এরপরে তারা খুঁজতে খুঁজতে রাজনীর বাড়িতে এসে পৌঁছায়। সবাই বলতে থাকে, দুজন একসাথে যাচ্ছে? রাজনীও একই কোশ্চেন করে। মামাজি বলে, তুমি তো বলেছিলে
একসাথে চলে আসবে, তাই এসেছি। রাজনী তখন তাদের দুজনকে ঘরে এনে বসায়। কুক্কু জিজ্ঞেস করে, আর কেউ নেই আপনার পরিবারে? রাজনী বলে, ঘরে কেউ কেন থাকবে? তো তারা কথা বলছিল, তার মাঝখানে একটা লোক রাজনীর কাছে আসে। রাজনী বলে, আজ হবে না, পরে এসো। লোকটা তখন বলতে থাকে, পয়সা নিয়ে এসেছি। এরপর সে যখন দেখে ভিতরে অলরেডি দুজন রয়েছে, তখন সে সেখান থেকে চলে যায়। আর এই লোকটাকে সে সম্বন্ধে জিজ্ঞেস করলে রাজনী বলে, আমার দুলা ভাইয়ের মতো। তারা ঢোকার সময় একটা লোককে দেখেছিল, তাকেও রাজনী নিজের দুলা ভাইয়ের মতোই বলে। তখন এই সব কিছু দেখে কুক্কু তাকে জিজ্ঞেস করে, আচ্ছা সত্যি করে বলুন তো, আপনার দুলা ভাই কয়জন? রাজনী তখন এই কথাটা ইগনোর করে আর কুক্কুকে জিজ্ঞেস করে, আপনি কিছু বলতে চেয়েছিলেন, সেটা বলবেন না? এখান থেকে দৃশ্য চলে যায় সুব্বুদের কাছে। সুব্বুর মা রুটি বানাচ্ছিল। সুব্বু তখন তার মাকে এসে জিজ্ঞেস করে, ঘরে কেউ নেই কেন, বাবাই বা কোথায়? তখন তার মা জানায়, তোমার বাবা আর তোমার সুনীল মামা মিলে গ্রামে গেছে তার বিয়ের ব্যাপারে কথা বলতে। সুব্বু জিজ্ঞেস করে, কার সাথে? তার মা বলে, ওই যে রাজনী আছে না, তার সাথে। রাজনী তোর মামাকে দেখলেই নাকি হেসে হেসে কথা বলে। এই কথা শুনেই তো সুব্বুর অবস্থা খারাপ। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে কান্তাকে নিয়ে দৌড়ে চলে যায় রাজনীর বাড়ির উদ্দেশ্যে। কারণ যদি কথাবার্তার মাঝখানে তার বাবা তার কাজের সম্পর্কে জেনে যায়, তাহলে তো অবস্থা খারাপ। তাই সে প্রাণপণে ছুটতে থাকে। এদিকে তো কুক্কুর এক কথা বলছিল, রাজনী আর এক কথা বুঝছিল। আর রাজনী যা বলছিল, কুকুরা তাদের মতো বুঝছিল। তো এখানে কোনো উল্টোপাল্টা হওয়ার আগেই সুব্বু এসে হাজির হয়। তখন তার মামা এসে সুব্বুকে বলে, দেখো তোমার বাবা ঠিকঠাক মতো কথাই বলছে না, তুমি একটু রাজনীর সাথে আমার বিয়ের ব্যাপারে কথা বলো না। সুব্বু তখন বলে, মামা ওর তো বিয়ে আগেই ঠিক হয়ে আছে। এই কথা শুনে তো বেচারার মনটাই খারাপ হয়ে যায়। তাই কুক্কু যখন রাজনীকে জিজ্ঞেস করে যে তুমি সুনীলকে বিয়ে করতে চাও কিনা, তখন সুনীল মন খারাপ করে বলে, দুলা ভাই ওর বিয়ে আগেই ঠিক হয়ে আছে। এই কথা শুনে কুক্কু আর কি বলবে, তার আর বলার কিচ্ছু থাকে না। দৃশ্য চলে যায় রাতের বেলা। সুব্বুর ছোট ভাইটা আসার পর থেকেই একটা লাল বক্স নেওয়ার জন্য বায়না করছিল। সে তো ঘুমের মধ্যেও ওই লাল বক্স নেবে বলে বলতে থাকে। এদিকে মামার তো ছ্যাঁকা খেয়ে একেবারে অবস্থা খারাপ। সে রাজনীর শোকেই কাতর। আর ওদিকে সুব্বু আজকাল দিব্যাকে কল করলেও সে অন্য জায়গায় ব্যস্ত থাকে, তাই তারও মন খারাপ। ওদিকে আমরা কবিতাকে দেখতে পাই, সে একা একা বসে কিছু একটা বানাচ্ছিল। এখান থেকে দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। দেখা যায় আজ সুব্বুর বার্থডে ছিল, তাই পুরো গ্রামের সবাই মিলে তার বার্থডে উদযাপনের জন্য উঠে পড়ে লাগে। তো এই সবকিছু কুক্কু বসে বসে দেখছিল আর সারপাঞ্চের সাথে এসব নিয়ে কথা বলছিল। তখনই এক গাদা বাচ্চা কাচ্চা চলে আসে। এতগুলো বাচ্চাকে দেখে কুক্কু বলতে থাকে যে, কি ব্যাপার সারপাঞ্চ সাহেব, আপনি স্কুলের সব বাচ্চাদেরকে ডেকে এনেছেন? সারপাঞ্চ বলে, স্কুলের বাচ্চা? এই বলে সে হাসতে থাকে আর বলে, এই সব কয়টা বাচ্চা তো ওই 3 নিকাম্মা পয়দা করেছে। এসব শুনে তো কুক্কু খুবই অবাক হয়ে যায় যে 3 জনের মোট 20টা বাচ্চা। যাক, ওদিকে আমরা দেখি কবিতা সুব্বুকে নিজের হাতে বানানো একটা স্পেশাল গিফট দেয়, যেটা কাল সে সারা রাত ধরে বানিয়েছে। তো এই গিফট পেয়ে সুব্বু ভীষণ খুশি হয়। যাক, এরপরই সবাই মিলে সুব্বুর বার্থডে উদযাপন করে। যাক, এরপরই দেখা যায় সুব্বুর বাবারা এখান থেকে আজ চলে যাচ্ছে। তবে যাওয়ার আগে সুব্বুর মা তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা, দেখে মনে হচ্ছে মন খারাপ? সুব্বু বলে, না মা, তেমন কিছু না। তো তার মধ্যে একজন মহিলা এসে সুব্বুর মাকে ওই বিশেষ মন্দিরের সিঁদুর দিয়ে যায়। আর সেটা সে এমন একটা কাগজে রাখে যেখানে সুব্বুর সেই ছবিটা ছিল, যেখানে তার কাজের সম্পর্কেও বলা হয়েছে। কিন্তু এটা সুব্বু আর খেয়াল করে না। যাক, এরপর সুব্বুর মা তাকে জানায় যে তার কি দিব্যার কথা মনে পড়ছে। দিব্যা তো আমেরিকা যেতে চলেছে, ও তোমাকে বলেনি? সুব্বু তো আসলে এসব ব্যাপারে কিছুই জানতো না, তাই সে ভীষণ শকড হয়ে যায়। তার অনেক খারাপও লাগতে থাকে। তার মা তখন বলে, তুমি একবার এসে সবকিছু সলভ করার চেষ্টা করো। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপরই সেখানে গিরিরা 4 জন এসে হাজির হয়। তারা সুব্বুর অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিল। তো এখানে আমরা একটা কথা জানতে পারি যে সুব্বুকে সেদিন লক্ষ্মণ রাও বলেছিল, তুমি যদি এই গ্রাম থেকে যেতে চাও তাহলে 4 জন পুরুষের অপারেশন করাতে হবে, যাতে করে পরবর্তীতে তারা তাদের স্ত্রীর সাথে মিলিত হলেও আর কোনো বাচ্চা জন্ম দিতে না পারে। অর্থাৎ এই পুরুষদের স্থায়ী জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে আর কি। তাই এবার সুব্বু সুযোগ বুঝে গিরিদেরকেই হসপিটালে নিয়ে যায় আর তাদের সেই অপারেশন করিয়ে ফেলে তাদেরকে না জানিয়ে। আর গিরিরাও তাকে বন্ধু মনে করে এই অপারেশন করে নেয়। এই সবকিছু সুব্বু করছিল এখান থেকে যাওয়ার জন্য, কিন্তু তার কাছে খারাপও লাগতে থাকে, কারণ গিরিরা এখন তার অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছে। তাদের সাথে মিথ্যা বলে এই কাজটা করা তার ঠিক হয়নি। আর এই সব ব্যাপার সে যখন লক্ষ্মণ রাওকে বলে, তখন লক্ষ্মণ রাও বলে, এত কষ্ট পাবার কিছু নেই, তাদের অলরেডি অনেকগুলো করে বাচ্চা রয়েছে, তাই এই কাজ করাতে কোনো পাপ হয়নি। তো তুমি এসব নিয়ে বেশি চিন্তা করো না। তো এসব নিয়ে এসে রাতের বেলা চিন্তা ভাবনা করছিল, তখনই তার কাছে সেই মেয়েটা ছুটে আসে। সেদিন রাতে যে মেয়েটা তার কাছে এসেছিল, মেয়েটি এসেই তাকে জানায়, স্যার আমি সত্যি সত্যি প্রেগনেন্ট হয়ে গিয়েছি, আপনি যা ভেবেছিলেন তাই।
আমি এখন কি করব? এসব বলে মেয়েটা খুব কান্নাকাটি করতে থাকে। দৃশ্য চলে যায় পরের দিন। সুব্বু মেয়েটিকে হসপিটালে নিয়ে এসেছিল বাচ্চা অ্যাবর্শন করানোর জন্য। মেয়েটি তার মুখ ঢেকে এসেছিল যাতে কেউ তাকে চিনতে না পারে, আর সুব্বু এদিকে বেশ খেয়াল রাখছিল। সেখানকার মহিলাটা অনেক আজে বাজে কথা বললেও তারা সেদিকে পাত্তা দেয় না। সুব্বু সেখানে তার সাইন দিয়ে আর মেয়েটার মিথ্যা একটা নাম বসিয়ে তাকে ভেতরে পাঠিয়ে দেয়। এরপরই সব শেষ হলে তারা যখন হসপিটাল থেকে বেরোতে যাবে তখনই দেখা যায় সেখানে রামেশ এসে হাজির। সে তার স্ত্রীকে নিয়ে এসেছিল কোনো এক ডক্টরকে দেখানোর জন্য। রামেশকে দেখেই তো সুব্বুর অবস্থা খারাপ হয়ে যায়, কারণ সে এসব কিছু জানতে পারলে গ্রামে তুলকালাম বাঁধিয়ে দিবে। যাক, রামেশ এখানে তাদেরকে সন্দেহ করলেও তারা কোনো মতে এখান থেকে কেটে পড়ে। যাক, এরপর থেকে দেখা যায় সুব্বু বিভিন্ন ধরনের সুবিধা দিতে থাকে তার ক্লাসের মাধ্যমে। কাপল কাউন্সিলিং, ফ্যামিলি প্ল্যানিং সহ আরো অনেক কিছু। এর মধ্যে একটা লোক তার কাছে এসে সাহায্য চায় যে তার বউয়ের সাথে তার ঠিকঠাক মতো কথাই হয় না, ফ্যামিলিতে এত মানুষ সেই জন্য। আর তার বউ তার উপর খুব রাগ করে থাকে। এই সবকিছু শুনে সুব্বু তাকে বুদ্ধি দেয় তার বউকে এখানে এনে কথা বলার জন্য, তাহলে হয়তো তাদের মধ্যে সবকিছু সলভ হবে। তো সেও তার বউকে নিয়ে আসে আর সুব্বুরা বাইরে অপেক্ষা করতে থাকে। আর দেখা যায় তারা দুজন ভেতরে বসে নিজেদের মধ্যে কথা বলে সবকিছু সলভ করে ফেলে। এতে তারা দুজন ভীষণ খুশি ছিল। আর তারা গ্রামে গিয়ে সবাইকে এই কথা জানিয়ে দেয়। সবাই তো এসব শুনে বেশ উৎসাহিত হয়। তো এভাবে ধীরে ধীরে সে গ্রামবাসীর বিভিন্ন সমস্যার সমাধান করতে থাকে, পরিবার বিষয়ক সমস্যা আর কি। আর ধীরে ধীরে তার ক্লাসে স্টুডেন্টের সংখ্যাও বাড়তে থাকে। সবাই এখন তার প্রতি অনেক বেশি খুশি। আর সুব্বু এখন তাদের সাথে থাকতে থাকতে তাদের সবাইকে আপন করে নিয়েছিল। তারও এখন এই গ্রামে থাকতে অনেক ভালো লাগতো। দেখা যায় গ্রামের মানুষজনের চিন্তা ভাবনা ধীরে ধীরে উন্নত হচ্ছে। যারা আগে শুধুমাত্র মেনস্ট্রুয়েশনের সময় কাপড় ব্যবহার করত, তারা এখন সচেতন হয়ে গেছে। আর গিরি তো তার ওয়াইফের জন্য নিজের হাতে স্যানিটারি প্যাডও কিনে নিয়ে যায়। মানে যেসব বিষয়কে তারা ট্যাবু মনে করত, তা যে খুবই সাধারণ একটা বিষয় তা তারা এখন বুঝতে পেরেছে। তাই তারা সবাই এখন চেষ্টা করে কিভাবে তাদের জীবনটাকে সুন্দর আর উন্নত করা যায়। আর এই সবই সম্ভব হয়েছে সুব্বুর কঠোর প্রচেষ্টায়। ওদিকে দেখা যায় কবিতার কাছে একটা কল আসে। সেই কো ডিরেক্টর তাকে কল করে, কিন্তু কলটা ওঠায় কবিতার বাবা। কো ডিরেক্টর জানায় আপনার মেয়ে তো মুভিতে হিরোইন হিসেবে চান্স পেয়ে গেছে, তাকে তাড়াতাড়ি চলে আসতে বলবেন। কিন্তু কবিতার বাবা বলে আমার মেয়ে এসবের মধ্যে নেই, তাছাড়া তার বিয়ে হতে চলেছে, সেই সব করতে গেলে তার ঠ্যাং ভেঙে রেখে দিব। কো ডিরেক্টরও এই কথা শুনে আর কিছুই বলতে পারে না। আর কবিতার বাবাও তাকে এই বিষয়ে কিছুই জানায় না। বেচারির কতদিনের স্বপ্ন ছিল নায়িকা হবে, আর শেষমেশ সেই সুযোগ তো আসলো, কিন্তু তার বাবা তাকে সেই কথাটা একবারের জন্য জানানোর চেষ্টা করে না। দেখা যায় পরদিন সুব্বু আবারও সেই গাছের উপরে উঠে যায় আর দিব্যার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সে দিব্যাকে মেসেজ দিলেও দিব্যা তো তার কাজ নিয়েই ব্যস্ত। আমেরিকা যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন সে সবকিছু চেষ্টা করতে থাকে। তাই তার এই সুব্বুর দিকে কোনো খেয়ালই নেই। আর সুব্বু বেচারা তো এদিকে ভীষণ কষ্ট পায়, কারণ সে কত আশা করেছিল। তাছাড়া এই দিব্যার কথা চিন্তা করেই তো সেই অজ পাড়াগায়ে এসে পড়ে আছে। দৃশ্য চলে যায় মামা সুনীলের কাছে। সে গাড়ি চালিয়ে যাচ্ছিল, তখনই রেডিওতে সে সুব্বুর এই সেক্স এডুকেশন সম্পর্কে জানতে পারে। আর এই কথা শুনেই তো সে তাড়াতাড়ি তার দুলাভাইয়ের কাছে চলে আসে এই খবর জানাতে। কিন্তু তার দুলাভাই তো তাকে পাত্তাই দেয় না। সে তো একটা অনুষ্ঠানে যাচ্ছিল, কি যেন একটা উদ্বোধন করবে। সবাই তো তাকে খুব সুন্দর করে সেখানে ওয়েলকাম জানায়। এরপর তাকে ভাষণও দিতে দেয়। সেও একের পর এক ভাষণ দিয়ে যাচ্ছিল, কিন্তু সে তো ঠিকমতো জানতোই না সে কি উদ্বোধন করতে এসেছে। আসলে এখানে ছিল ডিজিটাল প্রোটেকশনের একটা মেশিন, যেখানে খুব অল্প দামে প্রোটেকশনের প্যাকেট পাওয়া যেত, যা স্বল্প আয়ের মানুষদের জন্য অনেক বেশি উপকারী। কিন্তু যেই না কুক্কু সেই মেশিনটা উদ্বোধন করে, সেই তো তার মাথা ফেটে আগুন, যেটা সে কি করতে এসেছে। কারণ এই সব বিষয়ে সবার সামনে আনাটা তার মোটেও পছন্দ না। যদিও এটা আজকালকার জামানায় খুব বেশি প্রয়োজন, কিন্তু এটা তার কাছে এখনো একটা ট্যাবুর মধ্যেই পড়ে। তাই সে খুব রাগ দেখিয়ে প্রোগ্রামের আয়োজকদের সাথে অনেক চিৎকার চেঁচামেচি করে সেখান থেকে চলে যায়। ওইদিকে আমাদের কবিতাকে দেখানো হয়। সে অনেক খুঁজতে খুঁজতে কো ডিরেক্টরের কাছে ছুটে আসে। ডিরেক্টর বলে তুমি পারমিশন ছাড়া আমার কাছে কেন এসেছো? সে বলে আপনাকে কল করে পাচ্ছি না, তাই এসেছি। কো ডিরেক্টর তখন বলে ও আচ্ছা, বিয়ের কার্ড দিতে এসেছো? কবিতা এই কথা শুনে খুবই অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে স্যার কার বিয়ের কথা বলছেন? কো ডিরেক্টর বলে দেখো, আমি তোমার জন্য কত কষ্ট করে তোমাকে হিরোইনের রোল পাইয়ে দিয়েছিলাম, তুমি অডিশনও দিয়েছিলে,
আর সিলেক্টও হয়েছিলে, কিন্তু তোমার বাবাকে এই কথা জানানোর পর সে তো আমাকে কত কথা শুনিয়ে দিল। তাই এখন তো সেই রোল অন্য কোনো মেয়েকে দিয়ে দেওয়া হয়েছে। এত ভালো একটা সুযোগ তুমি হাতছাড়া করে ফেললে। এই বলে সে তাকে অনেক কথা শোনাতে থাকে। কবিতা তাকে অনেক রিকোয়েস্ট করে যে স্যার একটাবার চেষ্টা করে দেখুন না। আর আমার বাবা তো আমাকে এই কথা বলেইনি, আমি জানবো কিভাবে? আমি জানলে নিশ্চয়ই বসে থাকতাম না। একটাবার চেষ্টা করে দেখুন না আর কিছু করা যায় কিনা। কিন্তু কো ডিরেক্টর বলে এটা এখন আর সম্ভব না, আর এই সবকিছু করার আগে নিজের বাবার কাছে পারমিশন নিয়ে এসো যাও। এই বলে সে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কবিতা তখন অনেক কষ্ট পায় যে তার এতদিনের স্বপ্ন পূরণ হতে হতেও হলো না শুধুমাত্র তার বাবার জন্য। তাই সে সেখান থেকে সোজা চলে আসে তার বাবার কাছে আর বলতে থাকে, তুমি আমাকে কেন বলনি যে কো ডিরেক্টর কল করেছিল? কিন্তু তার বাবার তো এসবে কোনো পাত্তাই নেই। তার ধারণা মুভিতে যারা কাজ করে তারা নাকি রাজনীর মতো। এই কথা শুনে কবিতা খুবই কষ্ট পায়। সে তার বাবার সাথে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দিব্যাকে দেখি। এতদিন পর তার সুব্বুর সাথে কথা বলার একটু সময় হয়। সে সুব্বুকে বলতে থাকে, দেখো এতদিন পর আমার বাবা আমাকে আমেরিকা পাঠাতে রাজি হয়েছে। আমি সেখানে গিয়েই চাকরি করতে চাই, আমার জীবনটাকে সুন্দর করে সাজাতে চাই। এটা আমার সবসময়ের স্বপ্ন ছিল, তাই আমি এটাকে কখনোই ছেড়ে দিতে পারবো না। আর হ্যাঁ, এখন থেকে 1-1.5 বছর পরেও যদি আমাদের একে অপরের প্রতি ফিলিংস থাকে তাহলে আমরা পরিবারকে বলে বিয়ে করে নিব। সুব্বুর এসব খুব খারাপ লাগে। সে বলতে থাকে, আমি তোমার জন্য এখানে এত কষ্ট করে পড়ে আছি, অথচ তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিলে আমাকে জানানোর প্রয়োজন বোধ মনে করলে না। দেখো সুব্বু, বোঝার চেষ্টা করো, আর দেখো এর মধ্যে তুমি সময় নাও, তাহলে তুমিও তোমার মনের কথা বুঝতে পারবে যে তুমি আসলে কি চাও। সুব্বু এসব কথা শুনে আর কিছুই বলে না, কারণ সে অনেক বেশি কষ্ট পেয়েছিল। সে দিব্যার জন্যই এই অজপাড়াগায় এসে পড়ে আছে, আর দিব্যা তাকে কোনো কিছু না বলে আমেরিকা যাওয়ার প্ল্যান করছে আর তাকে অপশন হিসেবে ঝুলিয়ে রাখছে, যা সে কোনোভাবেই মেনে নিতে পারে না। তাই সে সেদিন রাতের বেলা অনেক ড্রিঙ্ক করে আর একেবারে মাতাল হয়ে তার ঘরে ফিরে আসে। আর তখনই সে দেখতে পায় সেখানে কবিতা বসে আছে। কবিতা তাকে তার কষ্টের সব কথা জানায়, আর সুব্বুও তখন তার কষ্টের কথা বলতে থাকে। এরপরে তারা একে অপরের প্রতি অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর দুজন মিলে অনেক সুন্দর একটা রাত কাটায়। সকালবেলা উঠে তো কবিতা বেশ খুশি ছিল। সে তো আগে থেকেই সুব্বুকে পছন্দ করত, তাই সে সুব্বুর জন্য রান্না বান্নাও করে রাখে। এরপরে তার একটা আলাদা জায়গায় দেখা করে। কবিতা তো বেশ এক্সাইটেড ছিল, কিন্তু সুব্বু এখানে একটা ভুল করে বসে। সে কবিতাকে বলে, কাল রাতটা আমার অনেক ভালো কেটেছে। এই বলে সে তাকে টাকা দেয়। এটা দেখেই তো কবিতার আত্মসম্মানে লাগে। সে সাথে সাথে তাকে এক চড় বসিয়ে সেখান থেকে চলে আসে, কারণ সে তাকে ভালোবেসে করেছে যা করেছে, অথচ সুব্বু তাকে টাকা দিচ্ছে। যাকে এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই গ্রামে একটা পুজো হচ্ছে, যেই উপলক্ষে বিশাল মেলারও আয়োজন করা হয়েছে। সবাই সেখানে বেশ আনন্দ করতে থাকে। কবিতা তো তখনও সুব্বুর উপর অনেক রাগ করেছিল। সুব্বুও তখন লজ্জায় তার দিকে তাকাতে পারছিল না, কারণ সে যা করেছে তা আসলেই ক্ষমার অযোগ্য। তো এই মেলার মধ্যেই হুট করে রমেশ এসে হাজির হয় আর মাইক নিয়ে সবাইকে বলতে থাকে, তোমরা যে সুব্বু স্যারকে এত মাথায় তুলে নাচো, এই সুব্বু স্যার কি করেছে জানো? এক মেয়েকে প্রেগনেন্ট করে আবার তার বাচ্চাও নষ্ট করিয়েছে। তাই এখন তাকে সেই মেয়ের নাম বলতে হবে। কিন্তু সুব্বু কোনোভাবেই সেই মেয়েটার কথা বলে না। কিন্তু এই সময় আমরা জানতে পারি সেদিন রাতে আসলে সুব্বু মেয়েটার সাথে রাত কাটায়নি, বরং মেয়েটা তো তার কাছে নিজেই হেল্প চাইতে এসেছিল, কারণ সে নাকি তার দুলাভাইয়ের সাথে রাত কাটিয়ে ফেলেছিল আর তার মনে হচ্ছিল সে প্রেগনেন্ট। তাই সে সুব্বুর কাছে সাহায্য চাইতে এসেছিল। আর এরপরই সুব্বু তাকে সহায়তা করে যাতে তার মান সম্মান নষ্ট না হয়, আর ইচ্ছে করেই মেয়েটির নাম পরিচয় বদলে তার বাচ্চা নষ্ট করে নিয়ে আসে। মেয়েটার সম্মানের কথা চিন্তা করে সুব্বু আজও মুখ খোলে না, আর এ কারণে রমেশ তাকে খুব মারতে থাকে। কিন্তু সেই সময়ই সরপঞ্চ এসে তাকে থামায়। দৃশ্য চলে যায় পরের দিন। কান্তা এসেই দেখে সুব্বুর ঘরের বাইরে ইঁদুরের বিষ রয়েছে। এটা দেখে তো সে টেনশনে পড়ে যায়, বারবার সুব্বুকে ডাকতে থাকে। সেভাবে সুব্বু হয়তো আত্মহনন করে নিয়েছে এইসব অপমান সহ্য করতে না পেরে। কিন্তু এরপরই সুব্বু চুপচাপ এসে তাকে ডাকে, আর তাকে জীবিত দেখেই কান্তার প্রাণে প্রাণ ফিরে আসে। তো তারা দুজন কথা বলছিল, তখনই একজন পোস্ট মাস্টার আসে আর গিরিধারদের উদ্দেশ্যে যে চেক এসেছিল সেটার পেপারস দিতে চায়। আসলে তারা যে অপারেশনটা করিয়েছিল তার বদলে সরকার তাদেরকে টাকা দিয়েছে, এটাই সে দিতে এসেছিল। কিন্তু কান্তা এখানে মাতব্বরি করে তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়, আর সেও তখন গিরিধারদের খুঁজতে চলে যায়। এই কথা যখন সুব্বু জানতে পারে তখন তো তার মাথায় হাত, কারণ গিরিধাররা এই কাগজ পেলে সত্যিটা জেনে যাবে যে তারা আর কখনো বাবা হতে পারবে না। যদিও তারা অলরেডি অনেকগুলো বাচ্চার বাবা, কিন্তু তারপরেও এই কথা জানতে পারলে তারা খুব রেগে যাবে সুব্বুর উপর। তাই সে এবার কান্তাকে নিয়ে দৌড়ে যেতে থাকে তাদের কাছে। এরপরই কোনো মতে পোস্টমাস্টারের কাছ থেকে ওই কাগজটা নিয়ে নেয়। গিরিধারাও আর কিছু বুঝতে পারে না। এর মধ্যেই আবার গ্রামে
ঢাকঢোল পিটিয়ে বলা হয় যে গ্রামে পানির ট্যাঙ্কি উদ্বোধন হতে চলেছে। তার আগে যেন সুব্বু এখান থেকে না যায়, কারণ সেটা উদ্বোধন হওয়ার পরই তারা সুব্বুর সাথে যা খুশি তাই করতে পারবে, এটা সারপঞ্চ বলেছে। সুব্বু তো এসব শুনে খুবই অস্থির হয়ে পড়ে। এর মধ্যে একটা বাচ্চা এসে তাকে জানায় কবিতা নাকি চার্চে রয়েছে। এ কথা শুনেই তো সে কান্তাকে নিয়ে দৌড়ে চলে যায় চার্চে। দেখা যায় কবিতাকে দেখতে ছেলে এসেছে। ছেলেটা খুবই উদ্ভট টাইপের ছিল, ইয়ো টাইপের, আর নিজে খুবই ভাব নিচ্ছিল। সুব্বু আসলে কবিতাকে অনেক ভালোবেসে ফেলেছিল, কিন্তু সেদিন সে ওরকম একটা আকাজ করার পরে কবিতাকে কিছু বলতেও পারছিল না। কবিতা তো তাকে দেখে রাগ আর জেদ বশত এই বিয়েতে হ্যাঁ বলে দেয় আর সেখান থেকে চলে যায়। সুব্বুর আর বলার কিছু থাকে না। তো এরপরই সুব্বু দেখা যায় সারপঞ্চ আর রমেশদের বাড়িতে আসে। সারপঞ্চ তখন হাতছা মতো তেল মালিশ করাচ্ছিল। তো এখানেই সুব্বু ওই মেয়েকে দেখতে পায় যাকে সে বাচ্চা নষ্ট করতে হেল্প করেছিল। আর সে যে রমেশের মেয়ে তা তো সে জানতোও না। এখানে দেখে তো তার অবস্থাই খারাপ হয়ে যায়, কারণ রমেশ এই কথা জানতে পারলে না জানি কি করবে। সে তো কখনোই তার কথা বিশ্বাস করবে না। যাক, এরপরই দৃশ্য চলে যায় এই গ্রামের পানির ট্যাঙ্কির ভিত্তিপ্রস্তর উদ্বোধনের দিন। এক মন্ত্রী এখানে বেশ ভাষণ দিচ্ছিল। সে এখানে সুব্বুর অনেক প্রশংসাও করে আর বলে এই গ্রামের উন্নতির পেছনে যার হাত রয়েছে সে একমাত্র সুব্বু। তাই সে সুব্বুকে সংবর্ধনা জানায়, অনেক সম্মানও প্রদান করে। কিন্তু এই সবকিছু লক্ষ্মণ রাওয়ের একেবারেই সহ্য হয় না। সে রমেশকে বলে যায় সুব্বুর একটা ব্যবস্থা করতে। এরপর আর কি, সেও পারমিশন পেয়ে যায় আর সুব্বুকে মারার জন্য উঠে পড়ে লাগে। সবাই তো তাদের পেছনেই পড়ে যায়। সেই সময়ই কবিতা কোনোভাবে এসে তাকে বাঁচায় আর এই গ্রাম থেকে চলে যেতে বলে। তখন সুব্বু তাকে জিজ্ঞেস করে সে কি এই সব কথা বিশ্বাস করেছে যে সে একটা মেয়েকে প্রেগনেন্ট বানিয়ে ছেড়েছে আর পরে তার বাচ্চাও নষ্ট করেছে। কবিতা বলে না, সেই সব কিছুই বিশ্বাস করেনি, কারণ সে জানে সুব্বু এরকম না। সুব্বু এই কথা শুনে বেশ স্বস্তি পায় আর তাকে অনেক করে সরি বলে আর সেখান থেকে চলে যায়। কবিতাও তখন তার দিকে তাকিয়ে থাকে। তারা দুজনে দুজনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল, কিন্তু সুব্বুর প্রতি রাগের জন্য কবিতা কিছুই বলে না আর সুব্বুও কিছু বলার সাহস পায় না। দেখা যায় সুব্বু বাড়ি ফিরে আসে। তার বাবা তো তাকে দেখে একটার পর একটা প্রশ্ন করতে থাকে। তবে এবার আমরা সুব্বুকে দেখি সে আর আগের মতো নেই। সে আগে সবসময় ভয়ে ভয়ে থাকতো, কিন্তু এখন সে তার মধ্যে কনফিডেন্স ফিরে পেয়েছে। তাই এখন আর সে নিজেকে আগের মতো গুটিয়ে গুটিয়ে চলে না। যাকে এর মধ্যে আমরা দেখতে পাই সুব্বু এখানে থাকলেও তার মন পড়ে থাকে সেই গ্রামেই। সেখানে থাকতে থাকতে তার ওই গ্রামের প্রতি অনেক ভালোবাসা হয়ে গিয়েছিল, কিন্তু সে কি কারণে কিভাবে এখানে এসেছে সেটা তার পরিবারকেও বলতে পারে না। যাক, এভাবেই দিন চলছিল। এর মধ্যেই একদিন দেখা যায় দিব্যা তার পরিবারকে নিয়ে হাজির। তার আসলে আমেরিকা যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে, তাই এখন সে এসেছে সুব্বুকে বিয়ে করতে। এসব সুব্বুর মোটেও ভালো লাগে না। সে বলেই বসে, ও আমেরিকা যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে দেখেই এখন আমার কাছে এসেছো। এখানে দেখা যায় সুব্বু এই বিয়েতে রাজি না হলেও সে কিছু বলতেও পারে না আর তার পরিবার তাদের বিয়েটা ঠিক করে ফেলে। কিন্তু বিয়ের আগে তারা সবাই মিলে এক জায়গায় পুজো দিতে যেতে নেয় আর তখনই স্টেশনের টিভিতে সুব্বুকে সম্মাননা দেওয়ার সেই খবর চলতে থাকে। আর সেখান থেকেই সুব্বুর পুরো পরিবার জানতে পারে সুব্বু আসলে এতদিন কি করছিল। আর এই সবকিছু দিব্যাও জানতে পারে। এসব দেখে শুনে তো সুব্বুর বাবা খুবই রেগে যায়। সে অনেক বেশি অপমান বোধ করতে থাকে। দিব্যার বাবা তখন বলে যে দেখুন, সুব্বু যদি এসব বাদে অন্য কোনো কাজ করে তাহলে আমাদের বিয়েতে কোনো আপত্তি নেই। দিব্যাও তাই বলতে থাকে। সুব্বুর আসলে এসবে এখন আর কোনোই মন লাগছিল না। সে কি করবে বুঝতে পারছিল না। তাছাড়া সে তো খারাপ কিছু করেনি। যাক, এর মধ্যেই আবার দেখা যায় সেখানে মাখিপুরের একটা বাস এসে থামে। দেখা যায় কান্তাকে নিয়ে কবিতা বিয়ের সাজে হাজির। আসলে কবিতাও তাকে এতদিন মিস করছিল। সে তখন সুব্বুকে এসে জানায় যে সে তার বিয়েটা ক্যান্সেল করে দিয়েছে। সে তখন রাগ করে হ্যাঁ বলেছিল, কিন্তু আসলে তো সে সুব্বুকে অনেক ভালোবাসে। এই কথা শুনেই তো সুব্বু কোনো কিছুর পরোয়া না করে তাকে গিয়ে জড়িয়ে ধরে। আর এসব দেখে দিব্যারাও সেখান থেকে চলে যায়। যাক, এরপরই কুক্কু সুব্বুকে একের পর এক কথা শোনাতে থাকে। তাকে ছোট করে অনেক কথা বলতে থাকে। তার কাজ নিয়েও তাকে অনেক অসম্মান করতে থাকে। এর মধ্যে দেখা যায় সুব্বুদের ফোনে কল আসতে থাকে, কিন্তু তারা কেউ কল রিসিভ করছিল না, কারণ কল করছিল রমেশ। এসব দেখে কুকু নিজেই কল রিসিভ করে আর একটা লোক এসে ফোনের সাথে মাইকটা লাগিয়ে দেয় যাতে করে সবাই কথা শুনতে পায়। রমেশ বলতে থাকে, সুব্বু, তুই আমার মেয়েকে প্রেগনেন্ট করে তার বাচ্চা আবার নষ্ট করেছিস? তোর এত বড় সাহস? সে আসলে সুব্বুকেই ভুল বুঝছিল। আর এই সব কথা শুনে তো সুব্বুর বাবার আরো মাথায় হাত যে তার ছেলের এত অধপতন। সে তখন তাকে আরো বাজে বাজে কথা বলতে থাকে। এবার আর সুব্বু চুপ থাকে না। এত বছর সে শুধু চুপ করেই ছিল আর সবার কথা শুনে গিয়েছে। আর তার বাবা যেভাবে যেভাবে বলেছে সেভাবেই চলার চেষ্টা করেছে। অথচ তার বাবা তাকে সবসময় সবার সামনে ছোট করে গেছে। তাই এবার সে তার বাবাকে বলে, শোনো বাবা, তুমি একজন টিচার হলে আমিও টিচার। তুমি ম্যাথ শেখাও, আর আমি কি শিখাই জানো? মানুষের জীবনে কিভাবে বেঁচে থাকতে হয় সেটা শিখাই। আর আমি আমার জব নিয়ে অনেক গর্ববোধ করি। এতে আমার কোনো লজ্জার কিছু নেই,
কারণ আমি ভুল কিছু করছি না, খারাপ কিছু করছি না, মানুষের জীবনকে কিভাবে শুধরানো যায় সেটা নিয়েই কাজ করছি। আর আমি আমার এই পরিচয় নিয়েই থাকবো। এই সব কিছু শোনার পর কুকু তার ছেলেকে মৃত ঘোষণা করে দেয় আর সেখান থেকে চলে যায়। এরপরেও সুব্বুর কোনো যায় আসছিল না, কারণ সে অনেক তার বাবার মতো জীবনযাপন করেছে। এখন অন্তত সে তার নিজের মতো জীবনযাপন করতে চায়। এরপর দেখা যায় সবাই চলে গেলে সুব্বু আর কবিতা একসাথে বসে কথা বলতে থাকে। সুব্বু কবিতাকে বলে, তুমি তোমার হিরোইন হওয়ার চেষ্টা চালিয়ে যাও, আমি দেখছি এদিকে কি করা যায়। এই বলেই সুব্বু একাই মাক্ষীপুরের উদ্দেশ্যে রওনা হয়। আর ওদিকে দেখা যায় পুরো মাক্ষীপুর তো সুব্বুর উপর খেপেছিল। তারা সবাই মশাল হাতে তাকে মারার জন্য উদ্যত হয়। কিন্তু দেখা যায় চারিদিকে সবাই তাকে ঘিরে ধরলেও সুব্বুর মুখে ছিল মৃদু একটা হাসি। আর এই হাসির সাথেই এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। কিন্তু এরপর সুব্বু কি করবে, কিভাবে এই পুরো গ্রামবাসীকে সামলাবে, তাছাড়া তার আর কবিতার সম্পর্কেরই বা কি হবে, এই সব কিছুই আমরা হয়তো জানতে পারবো এর পরবর্তী সিজনে। আর সেটা যখনই আসবে তা আমি অবশ্যই আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।